ওইদিকে মাহিন আর মিহা নিজেদের মধ্যে খুনসুটি করছে আর স্যান্ডউইচে কামড় বসাচ্ছে। চাঁদনি ও আর দেরি না করে স্যান্ডউইচ খেতে ব্যস্ত হয়ে পড়ল। সাথে নূরও। চাঁদনি স্যান্ডউইচ মুখে পুড়ছে আর মনে মনে অনেক চিন্তায় ফেটে পড়ছে। কিভাবে সে মাহিনের মমো ড্যাডের মুখোমুখি হবে সে চিন্তায় অস্থির হয়ে আছে। চাঁদনি মনে মনে বিড়বিড় করে বলছে, আমি চাইলেই হয়তো পারি খালামনি বা আঙ্কেলকে এই বিষয়ে জিজ্ঞেস করতে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে খালামনি বা আঙ্কেল এই বিষয়ে কিছু জানে না। জানলে অন্তত আমাদের বলতো। খালামনির যদি টুইন বেবি হতো তাহলে নিশ্চয়ই আমাদের পুরো পরিবার জানত, কিন্তু না, কেউ তো এই বিষয়ে কিছু জানে না। তাহলে কি আমার ধারণা ভুল? নূর ভাইয়া আর মাহিন ভাইয়া টুইন না? তবে আমার মনে হচ্ছে এই ব্যাপারে মাহিনন ভাইয়ার ফ্যামিলি কিছু না কিছু জানে। ওদের মুখোমুখি হলেই সত্যিটা জানা যাবে। ওরা যদি বিডিতে না আসে তাহলে কিভাবে সত্যিটা জানব? আমার পক্ষে তো সম্ভব না আমেরিকা যাওয়া। চাঁদনি কিছুক্ষণ ভেবে আবার বলল, ইয়েস আইডিয়া। সাদমান ভাইয়া আর নাতাশা আপু তো আমেরিকায়ই আছে। ওদের থেকে হেল্প চাইলে ওরা নিশ্চয়ই আমার হেল্প করবে। আজ রাতেই সাদমান ভাইয়ার সাথে কথা বলতে হবে। এসব ভাবতে ভাবতেই চাঁদনির খাওয়া শেষ হয়ে গেল। পাশাপাশি নূর, মাহিন আর মিহার খাওয়াও শেষ হল। ওয়েটার বিল নিয়ে হাজিরও হয়ে গেছে। মাহিন পকেট থেকে ওয়ালেট বের করে যেই না বিল দিতে যাবে এর আগেই নূর ওয়েটারের হাতে টাকা ধরিয়ে দিল। ওয়েটার মুচকি হেসে চলে গেল। নূর মুখ বাঁকা করে মাহিনের দিকে তাকিয়ে একটা ভাব নিয়ে বলল, অতিথি দেবো ভব, তাই বিল চুকিয়ে দিলাম। কেউ যেন কিছু মাইন্ড না করে। মাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, নেক্সট টাইম আবার রেস্টুরেন্টে বসলে বিলটা কিন্তু আমিই দিব। আমি কারো ধার দেনা রাখি না। নূর ডেবিল স্মাইল দিয়ে বলল, এবার থেকে রাখতে হবে, কারণ আমি তোমাকে ধার দেনায় ঝুলিয়ে রাখব। মাহিন চোখ লাল করে বলল, আমিও কম যাই না, কোনো না কোনোভাবে ঠিক পুষিয়ে দিব। নূর কিছু বলতে যাবে এর আগেই চাঁদনি নূরের হাত ধরে নূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করে বলল, এই তুমি এত ঝগড়ুটে কেন? কথা এত প্যাঁচাও কেন? আগে তো এমন ছিলে না। নূর কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, ছেলেটা অসহ্যকর বুঝলে, আমার একদম সহ্য হয় না। দুনিয়ায় এত এত ফেস থাকতে ছেলেটা কেন বেছে বেছে আমার মতোই হলো? ধাত্তেরিকা ভাল লাগে না। চাঁদনি চোখ রাঙিয়ে বলল, এই মুখটা অফ করো। উনি এসব শুনলে কি ভাববে বলো তো? ভাববে তুমি খুব বাজে একটা ছেলে, সবাইকে খামোকা ইনসাল্ট করো। তাছাড়া উনিও যদি তোমাকে একইভাবে বলে, পৃথিবীতে এত এত ফেস থাকতে তুমি কেন উনার মতো হলে তখন তুমি কি বলবে? তোমার কি খারাপ লাগবে না? নূর মুখটা ফুলিয়ে বলল, ওকে যাও, আর বলবো না কিছু, চুপ হয়ে থাকব। চাঁদনি নূরের নাক টেনে আহ্লাদি কণ্ঠে বলল, ওলে বাবা লে, আমার বরটা দেখি নাক ফুলিয়ে রাগ করেছে। রাগলে না, আমার বরটাকে কিউট একটা গলু মলু বাচ্চা লাগে। আমার কিন্তু দারুণ লাগে। ইচ্ছে করে গালে দুটো চুমো বসিয়ে। আর কিছু বলতে পারল না, এর আগেই নূর চাঁদনির মুখ চেপে ধরল। কারণ মাহিন আর মিহা চোখ বড় বড় করে মুখটা হা করে চাঁদনির কথা শুনছিল। নূর চাঁদনির কানে কানে মিনমিনিয়ে বলল, ঈশ্বস, তোমার কি কোনো লজ্জা নেই? দুজনেই কেমন হা করে তোমার কথা শুনছিল। তোমার মধ্যে কোনো কিছুই সিক্রেট থাকে না। ঢাক ঢোল বাজিয়ে ফাঁস করে দাও। চাঁদনি করে ওর মুখ থেকে নূরের হাতটা সরানোর চেষ্টা করছে। নূর ব্যাপারটা আঁচ করতে পেরে হাতটা ছেড়ে দিল।
চাঁদনি কয়েকটা বড় বড় শ্বাস ফেলে নূরের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে বসা থেকে উঠে সোজা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। নূর ও আর দেরি না করে চাঁদনির পিছু পিছু ছুটল। মাহিন আর মিহা হু হা করে হেসে দুজন দুজনকে জড়িয়ে ধরল। মিহা উপরে উপরে হাসলে ও মনে মনে সে চাঁদনির মতো চিন্তায় ফেটে যাচ্ছে। ওর কোথাও একটা ডাউট হচ্ছে। টুইন হওয়া ছাড়া একজন মানুষের সাথে আরেকজন মানুষের এতটা মিল থাকতে পারে না। মাহিন চোখ বন্ধ করে মিহার চুলের স্মেল নিচ্ছে। কেমন একটা ঘোর লেগে আসছে মাহিনের। মিহা ব্যাপারটা আঁচ করতে পেরে মাহিনকে ছেড়ে মাথাটা নিচু করে কিছুটা লজ্জা পেয়ে বলল, মাহিন চলো, বাড়ি যাব। অনেকটা লেট হয়ে গেছে। মাহিন বেশ বুঝতে পেরেছে মিহা অনেক লজ্জা পেয়েছে। তাই সে কথা না বাড়িয়ে বসা থেকে উঠে মিহার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরোর হয়ে গেল। চাঁদনির আগে ফুঁসতে ফুঁসতে সোজা শপিং কমপ্লেক্স থেকে বের হয়ে রিকশায় উঠে গেল। রিকশাওয়ালা যেই না রিকশা ছাড়তে যাবে এর আগেই নূর রিকশার সামনে দাঁড়িয়ে পড়ল। নূরকে দেখে চাঁদনি মুখটা বাঁকা করে অন্যদিকে ফিরে গেল। নূর চোখ লাল করে রিকশার সামনে থেকে সরে চাঁদনির মুখোমুখি দাঁড়িয়ে বলল, এখনই তুমি রিকশা থেকে নামবে, না হয় খুব খারাপ হয়ে যাবে। আমার মাথা গরম করো না চাঁদ, এর ফল কিন্তু ভালো হবে না। চাঁদনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, মামা আপনি চলেন, থার্ড পারসন লোকদের কথা শুনবেন না, সোজা গাড়িটা ছেড়ে দিন। নূর চোয়াল শক্ত করে চাঁদনির হাত ধরে চাঁদনিকে রিকশা থেকে নামিয়ে টানতে টানতে সোজা বাইকের পিছনে বসিয়ে দিল। চাঁদনি মুখ ফুলিয়ে বসে আছে। নূর ড্রাইভিং সিটে বসে বাইক স্টার্ট দিচ্ছে আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলছে, চুপচাপ বসে না থেকে আমাকে টাইট করে জড়িয়ে ধরো। বাইক স্টার্ট করছি। চাঁদনি শুনে ও না শোনার ভান ধরে আছে। চাঁদনির কোনো প্রতিক্রিয়া না দেখে নূর চোয়াল শক্ত করে পিছু ঘুরে চাঁদনির দিকে তাকাল। নূরের রাগী দৃষ্টি দেখে চাঁদনি কয়েকটা শুকনো ঢোক গিলে নূরকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরল। নূর সামনে তাকিয়ে মৃদু হেসে বাইক স্টার্ট করে দিল। নূর বাইক ড্রাইভ করছে আর চাঁদনিকে উদ্দেশ্য করে বলছে, মুখ ফুলিয়ে বসে আছো কেন? কি করেছি আমি? চাঁদনি ভেঙচি কেটে বলল, না না তুমি তো কিছু করনি। দুধের ধোয়া তুলসী পাতা। নূর একটা ভাব নিয়ে বলল, থ্যাঙ্কস আমার এতটা তারিফ করার জন্য। চাঁদনি মুখ বাঁকা করে বলল, তারিফ না ছাই, সবার সামনে আমার গলা চেপে ধরেছ, এমনকি মুখও চেপে ধরেছ। প্রেস্টিজের পাশাপাশি আমার গলায়ও ব্যথা পেয়েছি। কেমন ব্যথা ব্যথা করছে গলাটা। মুখে কিছু না আটকালে এমনই হবে। আমি তো জাস্ট চুমোর কথা বলেছি। কলেজে যে করেছ ওই তার কথা তো বলিনি। কলেজে কি করেছি? ওই যে কামড়। চাঁদ জাস্ট শাট আপ। ভুলে যাও এসব। রাগে এমন করেছি। নেক্সট টাইম আরে ভুল হবে না। মনে থাকে যেন। হুম থাকবে। এসব বাদ দাও, এখন ড্রেস ছাড়া চলে এলে যে? চাঁদনি মুখটা ফুলিয়ে বলল, তোমার ড্রেস আমার লাগবে না। এর চেয়ে ও অনেক সুন্দর সুন্দর ড্রেস সোহা আপু আমাকে কিনে দেয়। ওই গুলি থেকেই একটা পরে যাব পার্টিতে। নূর মুচকি হেসে মনে মনে বলল, আমার কেনা ড্রেসই তুমি পরবে। একটা বিগ সারপ্রাইজ দিল মন্দ হয় না। জাস্ট সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো চাঁদ। তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। রাস্তায় আর কেউ কথা বলেনি। চাঁদনি বেশ রাগ করে আছে নূরের উপর। নূর ব্যাপারটা আঁচ করতে পেরে সে ও আর কথা বাড়ায়নি। কিছুক্ষণ পরেই ওরা চাঁদনির বাড়ি এসে পৌঁছে গেল। চাঁদনি হন্তদন্ত হয়ে বাইক থেকে নেমে নূরকে একটা ভেঙচি দিয়ে ধ্যান ধ্যান করতে করতে সোজা বাড়ির ভিতর ঢুকে গেল।
নূর চাঁদনির যাওয়ার পথে তাকিয়ে হু হা করে হেসে দিল। কিছুক্ষণ চাঁদনির যাওয়ার পথে তাকিয়ে থেকে নূর বাইক ঘুরিয়ে ওর বাড়ির দিকে রওনা দিল। ওইদিকে প্রায় 1 ঘন্টা পর মাহিন আর মিহা শপিং সেরে রিকশায় উঠে বাড়ির দিকে রওনা দিল। মাহিন প্রায় অনেকগুলো শার্ট কিনেছে। মিহাকে ও কয়েকটা ড্রেস কিনে দিয়েছে, সাথে ম্যাচ করা চুড়ি। দুজনেই খুব প্রফুল্ল মনে বাড়ি ফিরছে। কিছুক্ষণ পর ওরা বাড়িতে পৌঁছে যে যার ফ্ল্যাটে চলে গেল। বিকেল 5টা। নূর আর আয়মন বাইকে করে শপিং মলের দিকে যাচ্ছে চাঁদনির সারপ্রাইজ গিফট কিনতে। নূরকে খুব ফুরফুরা লাগছে, দেখেই বোঝা যাচ্ছে সে দারুণ খুশি। আয়মন অবাক হয়ে নূরকে দেখছে। চাঁদনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য নূর শপিং মল যাচ্ছে তা নিতান্ত অবিশ্বাস্যযোগ্য। ব্যাপারটা পুরোপুরি হজম হচ্ছে না আয়মনের। এরপর ও সে পানি দিয়ে গিলে হজম করে নিচ্ছে। চাঁদনি মুখ ফুলিয়ে কাবার্ডের সব জামা কাপড় বের করে খাটের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কোনো ড্রেসই ওর পছন্দ হচ্ছে না। সোহানি চোখ লাল করে বারান্দা থেকে সব দেখছে। চাঁদনি সোহানির দৃষ্টিকে অগ্রাহ্য করে খাটের উপর ছড়িয়ে থাকা ড্রেসগুলোর উপর ধপ করে বসে পড়ল। সোহানি এবার তেড়ে এসে চাঁদনির মুখোমুখি দাঁড়াল। চাঁদনি কাদো কাদো মুখ করে সোহানির দিকে তাকিয়ে বলল, আপনি জানিস আমি কত বোকা? রাগ দেখাতে গিয়ে গিফটগুলো মাটি চাপা দিয়ে আসলাম। নূর ভাইয়া আমাকে ড্রেস গিফট করার অফার দিয়েছিল, আমি রাগ দেখিয়ে না করে দিয়েছি। এখন কি হবে বলতো? মুনতাহা আপুর বার্থডেতে কি পরে যাব? সবগুলো ড্রেসই তো আমার পুরাতন হয়ে গেছে। সোহানি চাঁদনির কান মলে বলল, কিছুদিন আগেই তো একটা ইয়েলো কালার লং ড্রেস কিনে দিয়েছিলাম, এইটা পরলে কি হয়? আসলে তুই ইচ্ছে করে বাহানা দিচ্ছিস নতুন ড্রেস কেনার জন্য। আমি বাপু এখন বাড়ি থেকে বের হতে পারবো না। শপিং মল তো দূরে থাক, পারলে আম্মুকে নিয়ে বের হ। আমি কিছুতেই কোথাও যেতে পারবো না। চাঁদনি ভ্যা ভ্যা করে কেঁদে বলল, ছি আপনি ছি, তুই এত নিষ্ঠুর। তোর গলুমলু ছোট বোনটা ড্রেসের অভাবে পার্টিতে যেতে পারবে না, আর তুই কিনা দিব্যি তোর দায়িত্বগুলো কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিচ্ছিস। একদম ঢং করবি না। আমি জানি তুই আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছিস। আমি কিছুতেই বাড়ি থেকে বের হতে পারবো না। পারলে তোর জামাই রে নিয়া বের হ। চাঁদনি মুহূর্তেই কান্না থামিয়ে মুখটা ভার করে বসা থেকে উঠে বলল, আমার জামাই ও লাগবে না, নিজের আপন বোন ও লাগবে না, কাউকে লাগবে না আমার। একটা পার্টিতে না গেলে কি এমন হবে? যাব না আমি পার্টিতে। চাঁদনি কথাগুলো বলে চোখ দুটো কচলাতে কচলাতে রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল। সোহানি কিছুটা পেরেশান হয়ে নূরের নাসারে কল দিল। ওই পাশ থেকে নূর কলটা রিসিভ করার সাথে সাথেই সোহানি ওয়েজিত কণ্ঠে বলে উঠল, কি রে, কি হয়েছে তোদের মধ্যে? চাঁদ এত ফায়ার হয়ে আছে কেন? কেন কি করেছে চাঁদ? তুই নাকি ড্রেস গিফট করতে চেয়েছিলি, চাঁদ নাকি রাগ দেখিয়ে ড্রেস নেয়নি, এখন বেশ আপোষস করছে। কেঁদে ও দিয়েছে জানিস? কথাগুলো বলেই সোহানি হু হা করে হেসে দিল। সোহানির সাথে তাল মিলিয়ে নূর ও হু হা করে হেসে বলল, আপু তুমি চাঁদকে সামলাও, আমি কিছুক্ষণ পরেই ড্রেস নিয়ে আসছি। সারপ্রাইজ বুঝলে? ওহ আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওকে তুই জলদি আয়, আমি পাগলিটাকে সামলাচ্ছি। কথাটা বলেই সোহানি কলটা কেটে মৃদু হেসে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। চাঁদনি হাত পা দোলনায় উঠিয়ে মুখটা ভার করে বসে আছে। সোহানিকে দেখা মাই চাঁদনি মুখটা বাঁকা করে অন্য পাশ ফিরে গেল। সোহানি ধীর পেয়ে হেঁটে চাঁদনির পাশে দোলনায় বসে পড়ল।
চাঁদনি চুপ করে অন্য পাশ ফিরে আছে। সোহানী মৃদু হেসে চাঁদনিকে জড়িয়ে ধরে বলল, বাপরে বাপ, আমার পুচকি বোনটার দেখি ভীষণ রাগ। রাগে একেবারে লাল হয়ে গেছে। চাঁদনি নাক মুখ কুঁচকে সোহানীর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, কথা বলবি না তুই আমার সাথে? তোরা সবাই খারাপ, আমাকে কেউ ভালোবাসিস না, সবাই আমাকে ইগনোর করিস। ও আচ্ছা, নূরের রাগটা আমাদের উপর ঝাড়ছিস তাই না? যা, এই সোহানী দোয়া করে দিল ও কিছুক্ষণের মধ্যেই তোর জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস চলে আসবে। তুই কি আলাদিনের চেরাগ যে বলা মাই নীলজিনিটা আমার জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসবে? সোহানী ভাব নিয়ে বলল, হুম চেরাগই, একটু পরেই হয়তো প্রমাণ পাবি। চাঁদনি কিছুটা বিরক্ত হয়ে বলল, এই তুই যা তো, আমাকে একটু একা থাকতে দে। সোহানী চাঁদনিকে টাইট করে জড়িয়ে ধরে বলল, চল বনু, আমরা ছোঁয়াছুঁই খেলি, অনেক দিন হলো খেলি না। মুহূর্তেই চাঁদনি রাগ ভুলে ৩২ দাঁত বের করে বলল, চল খেলি, তুই আমাকে ছবি কেমন? সোহানী মৃদু হেসে মাথা নাড়াল। চাঁদনি আর দেরি না করে দিল এক ভৌ দৌড়। সোহানী ও হাসতে হাসতে চাঁদনির পিছনে দৌড়াচ্ছে। চাঁদনি খিলখিল করে হাসছে আর পুরো ছাদ জুড়ে দৌড়াচ্ছে। সোহানী কিছুতেই চাঁদনিকে ধরতে পারছে না। চাঁদনি এবার ছাদ থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির গার্ডেনে চলে এলো। চাঁদনির পিছু পিছু সোহানীও চলে এলো। ওদের দৌড়াদৌড়ি দেখে সামিয়া আহমেদ ড্রয়িং রুম থেকে উঠে গার্ডেনে চলো এলো। দুই মেয়ের খুনসুটি দেখে উনি খুশিতে হাসছে। চাঁদনি আর সোহানী খুব জোরে জোরে দৌড়াচ্ছে। এক পর্যায়ে সোহানী চাঁদনির উড়না ধরে টান দিয়ে চাঁদনি হাত ধরে ফেলল। মুহূর্তেই চাঁদনি ধপ করে মাটিতে বসে হাত পা ছুঁড়ে ন্যাকা কান্না জুড়ে দিল। সোহানী কোমরে হাত দিয়ে চোয়াল শক্ত করে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, এই তুই কাঁদছিস কেন? চাঁদনি করে কেঁদে বলল, তুই চিটিং করেছিস, আমার উড়না ধরে টান দিয়ে আমার গায়ে ছুঁয়েছিস, তাই আমি এই খেলা মানি না। আমি একদমই আউট হইনি, তুই চিটিং করেছিস আমার সাথে। এখানে চিটিং এর কি আছে শুনি? যেভাবেই হোক ছুঁয়েছি তো। না না না, এই খেলা আমি মানি না। আবার প্রথম থেকে খেলা হবে। আমি দৌড়াবো, তুই আমাকে ছুবি। এখন আউট হয়ে গেছিস বলে এত নাকরামি করছিস, তাই না? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি এতই বোকা? সামিয়া আহমেদ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আর হাসছে। চাঁদনি যে ইচ্ছে করে এমন ন্যাকা কান্না করছে উনি বেশ বুঝতে পেরেছে। ছোট মেয়ে বলে উনি অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করছে না। সোহানী নাক ফুলিয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি অসহায় বাচ্চাদের মতো সোহানীর দিকে তাকিয়ে আছে। এর মাঝেই একজন হোম ডেলিভারি লোক এসে চাঁদনিদের বাড়ির গার্ডেনে ঢুকল। লোকটাকে দেখে চাঁদনি দৌড়ে গিয়ে উনার সামনে দাঁড়াল। সোহানী ঠিক বুঝতে পেরেছে নূরর লোকটাকে পাঠিয়েছে। সোহানী ও চাঁদনির পিছু পিছু লোকটার মুখোমুখি হয়ে দাঁড়াল। চাঁদনি কিছুটা অবাক হয়ে লোকটাকে উদ্দেশ্য করে বলল, কি চাই আপনার? আমরা তো কিছু অর্ডার করিনি। কেন এসেছেন আপনি? লোকটা বেকুব হয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। এতগুলো প্রশ্ন কেউ সমানে করে নাকি? সোহানী চাঁদনির হাতে চিমটি কেটে মিনমিনিয়ে বলল, এত তালের প্রশ্ন করলে বেটা তো বিভ্রান্ত হবেই। একটা একটা করে প্রশ্ন কর। চাঁদনি নাক মুখ কুঁচকে মিনমিনিয়ে বলল, চিমটা চিমটি ছাড়া তো জীবনে কিছুই শিখলি না। একটু সুন্দরভাবে বললে তো পৃথিবী উল্টো যেত না। সোহানী চাঁদনির কথায় পাওয়া না দিয়ে মুচকি হেসে লোকটাকে উদ্দেশ্য করে বলল,
ভাইয়া পেপার দিন, সাইন করে দেই। নিশ্চয়ই কেউ আমাদের জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছে। লোকটা মৃদু হেসে বলল, আপনাদের মধ্যে চাঁদকে? উনার জন্যই গিফট এসেছে, আর উনাকেই সাইন করতে হবে। চাঁদনি দাঁত কেলিয়ে হেসে লোকটাকে উদ্দেশ্য করে বলল, আমিই চাঁদ, কোথায় সাইন করতে হবে বলুন। লোকটা চাঁদনির হাতে একটা কাগজ কলম ধরিয়ে দিয়ে সাইন করার জায়গাটা দেখিয়ে দিল। চাঁদনি খুশিতে ফটাফট সাইন করে দিল। সাইন করার সাথে সাথেই চাঁদনি লোকটার হাত থেকে দুটো শপিং ব্যাগই ছিনিয়ে নিয়ে মৃদু হেসে বলল, এই দুটো ব্যাগই নিশ্চয়ই আমার। লোকটা মুচকি হেসে বলল, জি ম্যাম। চাঁদনি কিছুটা কৌতূহল নিয়ে বলল, আচ্ছা ভাইয়া, গিফটগুলো কে পাঠিয়েছে? লোকটা আমতা আমতা করে বলল, আপু এটা তো বলা যাবে না, সারপ্রাইজ তো সারপ্রাইজই। মাঝখান থেকে সোহানি ঠাট্টা করে লোকটাকে উদ্দেশ্য করে বলল, নিশ্চয়ই নীল জিনি এসে গিফটগুলো আপনার হাতে ধরিয়ে দিয়ে গেছে তাই না? লোকটা সোহানির কথায় হু হা করে হেসে বলল, ইয়েস ম্যাম, ইউ আর রাইট। চাঁদনি কিছুটা বেকুব হয়ে সোহানির দিকে তাকিয়ে বলল, আপু তুই কি সত্যি সত্যি আলাদিনের চেরাগ পেয়েছিস? সোহানি ঢঙ্গি ভাব নিয়ে বলল, ঠিক ধরেছিস। চাঁদনি পুরোপুরি বেকুব হয়ে শপিং ব্যাগগুলো বুকের উপর রেখে কিছু একটা ভাবতে ভাবতে বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনির ভাবুক ভঙ্গি দেখে সামিয়া আহমেদ সোহানির পাশে এসে দাঁড়াল। সোহানি এক গাল হেসে ডেলিভারি বয়টাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে নিশ্চয়ই নূর পাঠিয়েছে তাই না? ছেলেটা মৃদু হেসে বলল, ইয়েস ম্যাম, নূর ভাইয়া পাঠিয়েছে। তাহলে আমি এবার আসি ম্যাম। ওকে ভাইয়া, আসুন। ছেলেটা দ্রুত পায়ে হেঁটে বাড়ি থেকে প্রস্থান নিল। সামিয়া আহমেদ অবুঝ দৃষ্টিতে সোহানির দিকে তাকিয়ে বলল, নূর পাঠিয়েছে মানে? কি পাঠিয়েছে নূর? চাঁদই বা এত ভাবুক হয়ে চলে গেল কেন? কি জট পাকিয়েছিস তোরা আমার ভোলা ভালা মেয়েটাকে নিয়ে? হাসালে আম্মু। তোমার মেয়ে ভোলা ভালা? যে তোমার মেয়েকে ভোলা ভালা বলবে সে নিজেই আস্ত একটা গর্দব। এই দাঁড়া দাঁড়া, তুই কি আমাকে ও গর্দব বললি? সোহানি জিভ কেটে বলল, না না আম্মু, তোমাকে গর্দব বলিনি। তোমার বাইরে যে চাঁদকে ভোলা ভালা বলবে সেই গর্দব। কথা এত না পেঁচিয়ে ফটাফট বলে ফেল, কাহিনী কি? সোহানি মৃদু হেসে ওর আম্মুর কাঁধে মাথা রেখে ফার্স্ট টু লাস্ট সব খুলে বলল। সবকিছু শোনার পর সামিয়া আহমেদ হু হা করে হেসে বলল, তোরা পারিস ও বটে, সবগুলো শয়তানের হাড্ডি। সামিয়া আহমেদ আর সোহানি হাসতে হাসতে বাড়ির ভিতর ঢুকে গেল। চাঁদনি রুমের দরজা বন্ধ করে শপিং ব্যাগগুলো বেডের উপর রেখে বেডের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন। সে মনে মনে প্ল্যান ও করে নিয়েছে সোহানির থেকে আলাদিনের চেরাগটা চুরি করার। চাঁদনি ডেবিল স্মাইল দিয়ে মনে মনে বলল, দাঁড়া সোহা আপু, আজ রাতেই তোর চেরাগ চুরি করব। তুই যখন ঘুমাবি তখন পুরো বাড়ি ঘুঁটে ফেলব, কোথাও না কোথাও নিশ্চয়ই পেয়ে যাব। এর মাঝেই সোহানি আর সামিয়া আহমেদ চাঁদনির রুমে ঢুকে পড়ল। দরজা খোলার আওয়াজে চাঁদনি ধরফরিয়ে উঠল। পিছনের দিকে তাকিয়ে সোহানি আর সামিয়া আহমেদকে দেখে চাঁদনি ৩২ দাঁত বের করে বলল, তাড়াতাড়ি এসো তোমরা, আমি এখনো গিফটসগুলো চেক করে দেখিনি, সবাই একসাথে দেখব বলে। চাঁদনির কথা শুনে সোহানি আর সামিয়া আহমেদ এগিয়ে এসে বেডের উপর বসে গেল। চাঁদনি বিসমিল্লাহ বলে শপিং ব্যাগগুলো খোলা শুরু করল। প্রথম ব্যাগ খোলেই চাঁদনি মেরুন কালারের ভারী একটা গাউন দেখতে পেল। পুরো গাউনটাতে মেরুন কালার স্টোনের কাজ। চাঁদনি চোখ দুটো বড় বড় করে ড্রেসটাকে দেখছে। ড্রেসটা অনেক ভারী আর ফোলা, দেখলেই তাক লেগে যাবে।
সোহানী আর সামিয়া আহমেদ ও হা করে ড্রেসটাকে দেখছে। চাঁদনি এবার ড্রেসটা রেখে অন্য ব্যাগটা খুলে দেখল ড্রেসের সাথে ম্যাচ করা মেরুন কালার কানের দুল, চুড়ি, মাথার ছোট টিকলি, টিপ, নেইল পলিশ সাথে আলতাও। চাঁদনির চোখগুলো আগের বারের তুলনায় আরও বেশি বড় হয়ে গেল। সোহানী আর সামিয়া আহমেদ মনে মনে নূরের তারিফে লেগে গেল। চাঁদনি মাথায় হাত দিয়ে বেডের উপর বসে পড়ল। সবকিছু তার কাছে অবিশ্বাস্য লাগছে। চাঁদনির অবস্থা দেখে সোহানী আর সামিয়া আহমেদ মনে মনে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি কিছুক্ষণ ভেবে চিনতে বালিশের নিচ থেকে ফোনটা বের করে নূরের নাম্বারে কল দিল। প্রথম রিং বেজে যাওয়ার পর দ্বিতীয় রিংটা নূর পিক করল। চাঁদনির সাথে সাথেই ওয়েজিত কণ্ঠে বলে উঠল, নূর ভাইয়া জানো, আমার সোহা আপুনির কাছে আলাদিনের চেরাগ আছে। নূর বাড়িতে ঢুকে বাইক পার্ক করছিল। চাঁদনির কথা শুনে নূরের বাইক উল্টে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। নূর ঘন ঘন কয়েকটা কাশি দিয়ে বলল, আলাদিনের চেরাগ পেয়েছে মানে? আমি সত্যি বলছি নূর ভাইয়া। আপনি বলার সাথে সাথেই চেরাগের ওই নীল জিনিটা ডেলিভারি বয়কে দিয়ে আমার জন্য ড্রেস আর অর্নামেন্টস পাঠিয়ে দিয়েছে। নূর এতক্ষণে বুঝতে পেরেছে চাঁদনির চেরাগের কথা। নূর কোনো রকমে ওর হাসি চেপে ধরে শান্ত কণ্ঠে বলল, ভালোই হলো বলো। জিনির দেওয়া ড্রেস আর অর্নামেন্টস পরে তুমি মুনতাহার বার্থডে পার্টিতে যেতে পারবে। হুম হুম, খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে বিরাট খুশি। চাঁদ রাতের মতো খুশি। তো আর কি, তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকো। আমি 1 ঘন্টা পরই তোমাকে পিক করতে যাব। ওকে ওকে, রাখছি। চাঁদনি কলটা কেটে খুশিতে নাচতে নাচতে ওয়াশরুমে ঢুকে গেল। ওইদিকে নূরের অবস্থা কাহিল। হাসতে হাসতে ওর পেটে খিল ধরে গেছে। চাঁদনির বাচ্চামোগুলো নূরকে বারবার হাসতে বাধ্য করে। নূর হাসতে হাসতে ওর রুমে ঢুকে দরজা বন্ধ করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। 15 মিনিট পর চাঁদনি ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। কিছুক্ষণ সে নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এরপর সে আয়না থেকে সরে দরজার সামনে গিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আপনি একটু রুমে আয়, আমাকে সাজিয়ে দে। চাঁদনির চিৎকারের আওয়াজে সোহানী ড্রয়িং রুম থেকে দৌড়ে চাঁদনির রুমে ঢুকে গেল। চাঁদনি ড্রেস না পরেই ড্রেসটা নিয়ে আয়নার সামনে ঘাটাঘাটি করছে। সোহানী বিরক্ত হয়ে চাঁদনিকে ধমক দিয়ে বলল, ড্রেস না পরেই এত ডাকাডাকি করছিস কেন? নাকি ড্রেসটা ও আমি পরিয়ে দিব? চাঁদনি আর দেরি না করে ওয়াশরুমে ঢুকে ড্রেস চেঞ্জও করে আবার রুমে ঢুকে পড়ল। সোহানী চাঁদনিকে টেনে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। এরপর সোহানী নিজের মতো করে চাঁদনিকে সাজাতে শুরু করল। প্রায় 1 ঘন্টা পর সন্ধ্যা 7টা। নূর ও চাঁদনির মতো মেরুন কালার শার্টের সাথে কালো প্যান্ট পরেছে। চুলগুলো স্পাইক করেছে, হাতে ব্ল্যাক ওয়াচ পরেছে। চোখে একটা কালো চশমা ঝুলিয়ে এসে বাইক নিয়ে চাঁদনির বাড়ির কাছাকাছি চলে এসেছে। এই লুকে নূরকে অসম্ভব স্মার্ট আর ড্যাশিং লাগছে। যে কোনো মেয়ে নূরকে দেখলে কাত হয়ে যাবে। চাঁদনির সাজগোজ অলরেডি শেষ। এবার শুধু পায়ে আলতা পরার পালা। সোহানী চাঁদনিকে খাটের উপর বসিয়ে দিয়ে পায়ে আলতা লাগিয়ে দিচ্ছে। চাঁদনি হাতের নেইল পলিশগুলোকে ফু দিচ্ছে তাড়াতাড়ি শুকানোর জন্য। এর মাঝেই নূর এসে উপস্থিত চাঁদনিদের বাড়িতে। সামিয়া আহমেদ নূরকে দেখে একগাল হেসে নূরকে টেনে সোফায় বসিয়ে দিল। নূর কিছুটা ওয়েজিত হয়ে বলল, খালামণি, চাঁদ এখনো রেডি হয়নি? আর একটু ওয়েট কর, হয়ে যাবে। নূর আর সামিয়া আহমেদ নিজেদের মধ্যে কথায় লেগে গেল। সোহানী চাঁদনির পায়ে আলতা লাগিয়ে চাঁদনিকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে দিল।
চাঁদনি নিজেই নিজেকে দেখে অবাক হয়ে গেছে। অসম্ভব সুন্দরী লাগছে চাঁদনিকে, পুরো একটা বারবি ডল। চাঁদনি মুখে হাত দিয়ে চোখ দুটো বড় বড় করে আয়নার দিকে তাকিয়ে আছে। সোহানি চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, কারো নজর যেন না লাগে আমার বোনের উপর। বারবি ডল লাগছে আমার বোনটাকে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে বলল, আপনি শুন নানুর ভাইয়া আমাকে দেখলে ক্রাশ খাবে তো? খাবে খাবে, খুব জোরচে ক্রাশ খাবে। এর মাঝেই ড্রয়িং রুম থেকে নূর চিৎকার করে চাঁদনিকে ডাকতে লাগল। নূরের চিৎকারের আওয়াজ শুনে চাঁদনি উড়োনাটা গলায় জড়িয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। চাঁদনি ওর ভারী ড্রেসটাকে দুহাতে ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। নূর চাঁদনিকে দেখে হালকা নড়ে চড়ে উঠল। বুকের ভিতর তীব্র ব্যথার অনুভূতি হচ্ছে তার। হার্ট দ্রুত গতিতে বিট করছে। নূরের চোখ দুটো কিছুটা সময়ের জন্য থমকে গেছে। নিঃশ্বাস ফেলতে ও কষ্ট হচ্ছে। নূর বেসামাল হয়ে চাঁদনির থেকে চোখ সরিয়ে বড় বড় দুটো শ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করে বলল, ঠিক এই রকম অদ্ভুত ফিলিংসগুলোই আমি রোজকে দেখে অনুভব করার চেষ্টা করতাম, কিন্তু হাজার চেষ্টা করে ও এমন ফিলিংস আমার মধ্যে আসেনি। এই প্রথমবার চাঁদকে দেখে আমার মধ্যে এমন অদৃশ্য তীব্র ব্যথার অনুভব হল। চোখ দুটো হুট করেই থমকে গেল। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরল জিনিসটা আমার চোখের সামনে পদ্মফুল হয়ে ফুলেছে, যার সুবাসে আমি মুগ্ধ, মোহিত, মন্ত্রমুগ্ধ। চাঁদনি সিঁড়ি বেয়ে নিচে নেমে নূরের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, তোমাকে ওভার কিউট লাগছে নূর ভাইয়া। আমার থেকে ও তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। নূর মৃদু হেসে চাঁদনির হাত ধরে বাড়ির বাইরে পা রাখছে আর সামিয়া আহমেদকে উদ্দেশ্য করে বলছে, খালামনি আমরা আসি, ফিরতে হয়তো লেট হতে পারে, তোমরা অযথা টেনশন করো না। কথাগুলো বলেই নূর চাঁদনিকে হাত ধরে টানতে টানতে বাইকের পিছনে বসিয়ে দিল। নূর খুব তাড়ায় আছে, কারণ আয়মন আর হিমেল সেই কখন থেকে নূরকে একটানা ফোন করে যাচ্ছে। কিছুক্ষণ পরেই বার্থডে পার্টি শুরু হয়ে যাবে, তাই নূর চাঁদনিকে নিয়ে এমনভাবে টানা হেছোড়া করছে। চাঁদনিকে ব্যাক সিটে বসিয়ে দিয়ে নূর বাইক স্টার্ট করে দিল। চাঁদনি নূরকে টাইট করে জড়িয়ে ধরেছে। প্রায় 10 মিনিট পর ওরা মিহা আর মাহিনের ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছে। হুট করেই নূর বাইকটা থামিয়ে দিল, কারণ নূরের বাইকের সামনেই মাহিন দাঁড়িয়ে আছে, হাতে গাধা গাধা বেলি ফুল নিয়ে। কয়েকটা ফুল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাহিন একটা একটা করে ফুলগুলো তুলছে। নূর বিরক্ত হয়ে মিনমিন করে বলল, ওহ গড, যাত্রা পথে কালো বিল্লি রাস্তা কাটল, নিশ্চয়ই কপালে আজ দুর্গতি আছে। ছেলেটা রোজ বেছে বেছে আমার সামনেই পড়বে। ভূত কাহিকা। চাঁদনি ক্লোজ আপ স্মাইল দিয়ে বাইক থেকে নেমে মাহিনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, হায় মাহিন ভাইয়া, কেমন আছেন আপনি? মাহিন ফুলগুলো রাস্তা থেকে তুলছে আর বলছে, একদম ভালো নেই। মিহার জন্য বেলি ফুল আনতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ফুলগুলো রাস্তায় ছিটকে পড়েছে। অসহ্য লাগছে একদম। চাঁদনি মন খারাপ করে কিছু বলতে যাবে এর আগেই নূর বাইক থেকে নেমে মাহিনের কাছে তেড়ে এসে বলল, এই আপনার কি আক্কেল বুদ্ধি নেই? রাস্তার মাঝখানে এসেছেন ফুল কুড়াতে, এমন ঘিলু ছাড়া মাথা নিয়ে রাস্তাঘাটে চলেন কিভাবে? নিশ্চয়ই জায়গায় জায়গায় পাবলিকের গন ধোলাই খান। মাহিন দাঁত কিরমির করে বসা থেকে উঠে নূরের দিকে তেড়ে এসে বলল, তোমার বিহেভ এত বাজে কেন? ভদ্রভাবে বিহেভ করতে পারো না? এমন অসভ্যের মতো আচরণ করলে তো রাস্তাঘাটে তুমি গন ধোলাই খাবে, আমি না।
লেসবো কোথাকার? নূর দাঁত কিরমির করে বলল। কি বললেন? আমি লেসবো? তুই লেসবো? তোর 14 গোষ্ঠী লেসবো। আমার 14 গোষ্ঠীতে ও কেউ তোমার মতো মুখে লাল রং মাখে না। এসব তো লেসবোদের কাজ। হো আট। মুখে লাল রং মেখেছি মানে? মাহিনের কথা শুনে চাঁদনি দৌড়ে এসে নূরের মুখোমুখি দাঁড়াল। নূরের ফেসের দিকে তাকিয়েই চাঁদনি জিভ কেটে ওর নিজের হাতের দিকে তাকাল। অমনি দেখল ওর 2 হাতেই আলতা লেগে আছে। নূরের ছোট ছোট দাড়িগুলোতে চাঁদনির হাতের আলতার ছাপ পড়ে গেছে। হয়তো ভুলবশত বাইক ড্রাইভ করার সময় কাঁধ থেকে হাত সরে নূরের দাড়িতে লেগে গেছে। রাতের অন্ধকারে কেউ কিছু টের পায়নি। চাঁদনি ও ভালো করে নূরের ফেসের দিকে তাকায়নি। এখন সোডিয়ামের আলোতে সবটা ক্লিয়ার হল। চাঁদনির ফেসিয়াল এক্সপ্রেশন দেখে নূর বুঝতে পেরেছে এসব চাঁদনির কারসাজি। নূর চাঁদনির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই চাঁদনিকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিবে। চাঁদনি পর পর কয়েকটা শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে নূরের দাড়িগুলো উড়না দিয়ে ঘষছে। চাঁদনি ভয়ার্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, আসলে তাড়াহুড়ো করে আসার সময় আলতার কৌটোটা ভুলবশত আমার হাতে পড়ে যায়। তাই হাতগুলো আলতা দিয়ে মাখামাখি হয়ে যায়। পরে হয়তো ঘামে হাতটা ভিজে গিয়েছিল, তাই তোমার দাড়িতে আলতার রং লেগে গেছে। সরি নূর ভাইয়া। নূর কিছু বলছে না, শুধু চোখ লাল করে চাঁদনির দিকে তাকিয়ে আছে। নূরের অবস্থা দেখে মাহিন বেশ মজা পাচ্ছে। মাহিন মনে মনে হাসিতে ফেটে যাচ্ছে আর বলছে, নূরের বাচ্চা, এবার কেমন লাগে? আমাকে বেয়াক্কেল বলার ফল এবার বুঝো। সবসময় আমার সামনাসামনি ঘুরবে আর আমার পিছনেই লাগবে। পুরো ভিলেন টাইপ ছেলেটা। ইচ্ছে করে কানের নিচে দুটো বাজিয়ে দিতে। এর মাঝেই মিহা এসে হাজির। ওদের তিনজনকে একসাথে দেখেই মিহা খুশিতে হিহি করে হাসছে আর বলছে, ওয়াও, আবার সবাই একসাথে। মিহার ভয়েস শুনে চাঁদনি দৌড়ে গিয়ে মিহার মুখোমুখি দাঁড়িয়ে এক গাল হেসে বলল, হুম আপু, ঘুরে ফিরে আমরা সবাই একসাথেই হই। দেখেছ আমাদের মধ্যে কতটা টান। মিহা চাঁদনির গাল টেনে আহ্লাদি কণ্ঠে বলল, ওলে বাবা লে, তো সুন্দর করে সেজেছ কেন? তোমাকে ছোট্ট একটা লাল পরী লাগছে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে বলল, ভাবির বার্থডে পার্টিতে যাচ্ছি। কোনো ভাবি? আমার বরের বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। বাহ, খুব ভালো তো। আমি আর মাহিন ও ঘুরতে যাচ্ছি ল্যাকের পার। চাঁদনি এবার মিহার দিকে ভালো করে তাকিয়ে দেখল, মিহা নীল কাপড় পরে আছে। চুলটা হাত খোপা করা। হালকা সাজে মিহাকে অসম্ভব সুন্দরী লাগছে। চাঁদনি এতক্ষণে বুঝতে পেরেছে মাহিন কেন লাইফ রিস্ক নিয়ে রাস্তার মাঝখানে বসে ফুল কুড়াচ্ছিল। নিশ্চয়ই মিহার হাত খোপায় বকুল ফুল জড়াবে বলে। হুট করেই চাঁদনির মনটা খারাপ হয়ে গেল। নূর কখনো চাঁদনির জন্য এতটা ভাবেনি বলে। সে ভাবছে নূর অনেক উদাসীন চাঁদনির ব্যাপারে। চাঁদনিকে নিয়ে নূর এতটা ভাবে না। চাঁদনি নিচের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলছে, ঈশ্বস নূর ভাইয়া, যদি আমার জন্য এতটা ভাবত, যদি আমাকে ও অনেকখানি ভালোবাসত, তাহলে হয়তো এমন হাজার হাজার গিফট আমি ও পেতাম। হুট হাট করে দুজন হাত ধরে নিরিবিলি কোথাও হারিয়ে যেতাম। শাড়ি পরে হাত খোপা করে আমি নূর ভাইয়ার জন্য অপেক্ষা করতাম। নূর ভাইয়া হাতে করে আমার জন্য এক গুচ্ছ বনফুল নিয়ে আসত। এরপর আমার খোপায় গুজে দিত। আমরাও তখন মিহা আপু আর মাহিন ভাইয়ার মতো ল্যাকের পারে ঘুরতে যেতাম। কত মজা হতো তখন। চাঁদনি এসব ভাবছে আর মনটাকে বিষাদের কালো মেঘে ডেকে দিচ্ছে।
অথচ বোকা মেয়েটা বুঝলি না, নূরের দেওয়া সুন্দর ড্রেস আর অর্নামেন্টস পরেই সে পার্টিতে যাচ্ছে। চাঁদনি নিজেকে কিছুটা সংযত করে মলিন হেসে মিহার দিকে তাকিয়ে বলল, আপু তোমাকে আমার চেয়েও বেশি সুন্দর লাগছে। বিনিময়ে মিহা লজ্জামাখা একটা হাসি দিয়ে চাঁদনির দিকে তাকাল। ওইদিকে মাহিন বুকে হাত দিয়ে মৃদু হেসে মিহার দিকে তাকিয়ে আছে। মিহার সৌন্দর্য মাহিনের মনে তুমুল ঝড় বাঁধিয়ে দিয়েছে। এই ঝড় থামবার নয়, শুধুমায় প্রেয়সীর হাত ধরলে হয়তো বা ঝড় থামার চান্স আছে। নূর তীক্ষ্ণ দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে আছে। নূর কিছুতেই মাহিনকে সহ্য করতে পারে না, দেখলেই কেবল ঝগড়া করতে ইচ্ছে করে। নূর দাঁত কিরমির করে মনে মনে বলছে, তোকে বেছে বেছে আমার মতোই হতে হলো কেন? তুই হবি বাদরের মতো, হনুমানের মতো, বিড়ালের মতো, না হয় এনাকন্ডার মতো। এসবের সাথে তোর খুব যায়। দুনিয়ায় এত সুন্দর সুন্দর প্রাণী থাকতে তুই আমার মতোই ড্যাশিং আর হ্যান্ডসাম হলি কেন? হোয়াই ম্যান হোয়াই? হুট করে চাঁদনি মুখটা কালো করে নূরের বাইকের পিছনে বসে গেল। মিহা বেশ অবাক হয়েছে চাঁদনির ব্যবহারে। নূর মাহিনের দিকে শেষবারের মতো তাকিয়ে বাইকে বসে বাইকটা স্টার্ট করে দিল। চাঁদনি বাইকের পিছনের হ্যান্ডেল ধরে বসে আছে। কিছুতেই সে নূরের গায়ে টাচ করবে না। প্রচণ্ড রাগ হয়েছে ওর নূরের উপর। নূর ব্যাপারটা সঠিক বুঝতে পারছে না, তাই সে এ ব্যাপারে মাথা ঘামাচ্ছে না। বাইক নিয়ে ছুটছে হিমেলের বাড়ির উদ্দেশ্যে। মাহিন এক গাল হেসে হাতে থাকা বেলি ফুলগুলো নিয়ে মিহার সামনে ধরল আর মোহিত কণ্ঠে বলল, আমি জাস্ট ফিদা আমার প্রেয়সীর হৃদয় কাঁপানো রূপে। আমি শিহরিত, উদ্বেলিত, প্রাণবন্ত তোমার রূপের ঝংকারে। আমার হৃদয়কে নাড়িয়ে দেওয়ার জন্য তোমার ভুবন ভুলানো রাঙ্গা ঠোঁটের হাসিই যথেষ্ট। ভালোবাসি মিহা, খুব 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 ভালোবাসি। মিহা লজ্জায় মুখ ঢেকে রেখেছে। মাহিন মৃদু হেসে মুখ থেকে মিহার হাতটা সরিয়ে মিহার হাতে হাত রেখে বলল, বেলি ফুলের মালাটা রাস্তায় পড়ে ছিঁড়ে গেছে, তাই আরেকটা মালা কিনে তোমার খোপায় বেঁধে এরপর আমরা ল্যাকের পাড়ে যাব। মিহা মুচকি হেসে মাহিনের কাঁধে মাথা রেখে সামনের দিকে কদম বাড়াল। মাহিন ও মিহাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে হাঁটতে শুরু করল। কিছুদূর হাঁটার পর একটা খালি রিকশা পেয়ে মাহিন আর মিহা রিকশায় উঠে পড়ল। প্রায় আধ ঘন্টা পর নূর আর চাঁদনি হিমেলদের বাড়ি এসে পৌঁছে গেছে। বাইকটা বাড়ির গার্ডেনে সাইড করে নূর চাঁদনির হাত ধরে বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। ড্রয়িং রুমে ঢুকার সাথে সাথেই ওরা চমকে গেল। পুরো রুম জুড়ে বিভিন্ন কালারের ঝাড়বাতি জ্বলছে। চারদিকে অর্কিড ফুলের সমারোহ। রুমটা ফুলের ঘ্রাণে মোহিত হয়ে আছে। শ্বাস ছেড়ে আবার নিতে গেলেই ফুলের সুবাসে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। গেস্টরা রুম জুড়ে পায়চারি করছে। আয়মন আর হিমেল পিছু ঘুরে কারো সাথে কথা বলছে। নূর ওদের পিছন দিকটা দেখেই চিনে ফেলেছে। নূর আর দেরি না করে চাঁদনির হাতে হাত রেখে চাঁদনিকে নিয়ে আয়মন আর হিমেলের মুখোমুখি দাঁড়াল। নূর আর চাঁদনিকে দেখা মাই আয়মন আর হিমেল খুশিতে 32 দাঁত বের করে হাসতে লাগল। চাঁদনি মলিন হেসে ওদের দিকে তাকাল। নূর এক গাল হেসে আয়মন আর হিমেলকে জড়িয়ে ধরল। হিমেল মিনমিনিয়ে বলে উঠল, এত দেরি করলি যে? তোর তো আরও আগে আসার কথা ছিল। আর বলিস না, রাস্তায় একটা ক্যাচাল হয়ে গেছে, তাই এতটা লেট হয়ে গেল। আয়মন কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? খারাপ কিছু? আরে না, তেমন কিছু না, বাদ দে, পরে সময় করে বলবো। এর মাঝেই একটা সুন্দরী মেয়ে এসে নূরের কাঁধে হাত রেখে ঢঙ্গি ভাব নিয়ে বলল, হেই নূর, হোয়াটসঅ্যাপ? নূর মেয়েটার দিকে তাকিয়ে এক গাল হেসে বলল, হেই যারা, তুমি এখানে? ভুলে যেও না হিমেল কিন্তু আমার ও ফ্রেন্ড।
নূর মুচকি হেসে বলল, ইয়েস উই আর অল ফ্রেন্ডস। চাঁদনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। একে তো নূরের গায়ে টাচ করেছে, দ্বিতীয়ত নূরের দিকে কেমন প্রেম নজরে তাকাচ্ছে। মেয়েটাকে চাঁদনির মোটে ও সুবিধের লাগছে না। নূর মেয়েটার সাথে আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনি এমনিতেই নূরের উপর রেগে আছে, তার উপর মেয়েটার সাথে নূরের এমন ঢলারলি চাঁদনি কিছুতেই মানতে পারছে না। আয়মন ব্যাপারটা আঁচ করতে পেরে মলিন হেসে চাঁদনির কাঁধে হাত রেখে চাঁদনির কানে ফিসফিস করে বলল, রাগ করিস না চাঁদ, যারা আমাদের ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড বললে ভুল হবে, বলতে পারিস ক্লোজ ফ্রেন্ড। আমরা সবাই যারার সাথে খুব ফ্রি। তবে যারা নূরকে পছন্দ করত, নূর কখনো যারাকে পাওয়া দেয়নি, ওরা জাস্ট ফ্রেন্ড। চাঁদনি মলিন হেসে আয়মনের কাঁধে মাথা রাখল। এর মাঝেই হিমেলের গার্লফ্রেন্ড এসে উপস্থিত। মুনতাহা ও বেশ সুন্দরী। লাল রঙের গাউনে মুনতাহাকে ভারী সুন্দরী লাগছে। হিমেল ও আজ লাল রঙের পাঞ্জাবি পরেছে, মুনতাহার সাথে ম্যাচ করে। মুনতাহার সাথে ওর আম্মু আব্বুও এসেছে। আজ পারিবারিকভাবে ওদের এনগেজমেন্ট হবে। 2 বছর পর হিমেল যখন জব করবে তখন মুনতাহাকে ঢাক ঢোল বাজিয়ে উঠিয়ে আনা হবে। মুনতাহা আসা মাই হিমেলের পরিবার প্রোগ্রাম স্টার্ট করতে ব্যস্ত হয়ে পড়ল। হিমেলের নানা ভাই ও সবার মাঝে এসে উপস্থিত। 2 পরিবারের সদস্য আর ফ্রেন্ড সার্কেলদের নিয়ে হিমেল মুনতাহার বার্থডে কেক কাটতে শুরু করল। ওদের মাঝখানে চাঁদনিও আছে। চাঁদনি মনমরা হয়ে এক কোনায় দাঁড়িয়ে আছে। নিজেকে কেমন এতিম এতিম লাগছে। যারা মেয়েটা নূরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। নূর এই মুহূর্তে চাঁদনির কথা পুরোপুরি ভুলে গেছে। সে অন্য জগতে ব্যস্ত হয়ে পড়েছে। একটু পর বার্থডে কেক কাটা হয়ে গেল। এবার শুধু রিং পরানোর পালা। হিমেল স্টেজে দাঁড়িয়ে মুচকি হেসে মুনতাহার হাতে রিং পরিয়ে দিল। হয়ে গেল এনগেজমেন্ট। 2 পরিবারের সবাই বেশ খুশি। নূর, আয়মন, যারা, হিমেলের নানা ভাই একসাথে দাঁড়িয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। চাঁদনি কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছে। একা একা ওর কেমন বোর্ড ফিল লাগছে, তাই সে নূরের পাশে গিয়ে দাঁড়াল। চাঁদনিকে দেখার সাথে সাথেই যারা আর হিমেলের নানা ভাই নূরকে উদ্দেশ্য করে বলল, মেয়েটা কে? নূর চাঁদনির দিকে একবার তাকিয়ে বলল, আমার কাজিন। চাঁদনি অবিশ্বাস্য দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। আয়মন চোখ লাল করে নূরের দিকে তাকিয়ে আছে। নূর চাঁদনির থেকে চোখ সরিয়ে আবার আলাপে মগ্ন হয়ে গেল। যারা হিংসুটে দৃষ্টিতে চাঁদনির দিকে তাকাচ্ছে। আয়মন নূরের কথায় বেশ কষ্ট পেয়ে যেই না চাঁদনির কাছে এগিয়ে যাবে এর আগেই হিমেল আয়মনকে হম্বিতম্বি হয়ে ডাক দিয়ে ওর কাছে যেতে বলল। আয়মন চাঁদনির দিকে একবার তাকিয়ে হিমেলের কাছে চলে গেল। হুট করে চাঁদনি হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে হিমেলদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আলুথালু হয়ে দৌড়াতে লাগল। ওর বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে ওর বুকের ভিতর ক্রমশ আঘাত করছে। নূরের বলা কাজিন কথাটা বারবার ওর কানে বাজছে। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। কিছুতেই সহ্য করতে পারছে না সে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। নিজেকে পিচ ঢালা রাস্তায় পিষিয়ে দিতে ইচ্ছে করছে। মাঝ রাস্তায় হন্য হয়ে দৌড়াচ্ছে চাঁদনি। দিক বেদিক সব ভুলে গেছে সে। যেভাবে পারছে সেভাবেই দৌড়াচ্ছে। সামনে সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে। চোখের পানির উতলা স্রোতগুলো চাঁদনির চারদিকটা ঝাপসা করে দিচ্ছে। তবে চাঁদনি এটা বুঝতে পারছে যে সে বাড়ির রাস্তার দিকে দৌড়াচ্ছে। কয়েকবার রিকশা,
অটো, বাসের নিচে পড়তে গিয়ে ও সে বেঁচে গেছে। রাস্তায় অসংখ্য ইটের কণা চাঁদনির পায়ে গেঁথে গেছে। জুতো খুলেই দৌড়াচ্ছে সে। জুতো পরে দৌড়ানোর শক্তি নেই ওর। পা থেকে টপটপ করে রক্ত পড়ছে। আলতা আর রক্ত একসাথে মিশে নিজেদের মধ্যকার বৈষম্য ভুলে গেছে। বড় একটা ব্রিজের কাছে এসেই চাঁদনি থেমে গেল। ব্রিজের কিনারে দাঁড়িয়ে সে পানির গভীরতা অনুমান করছে আর কেঁদে কেঁদে বলছে, আচ্ছা, আমি যদি এই ব্রিজের পানিতে ঝাঁপ দেই তাহলে কি নূর ভাইয়া আমাকে খুঁজতে আসবে? অবশ্য কেন আসবে? নূর ভাইয়া তো আমাকে ভালোই বাসে না, বউ হিসেবে ও মানে না। আমি তো শুধু উনার কাজিন, এর বাইরে আর কিছুই না। কেন জানি ইচ্ছে করছে ব্রিজের স্বচ্ছ পানিতে ঝাঁপ দিতে, নিজেকে ওয়েল পানিতে ভাসিয়ে দিতে। মরে যেতে ইচ্ছে করছে আমার, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু না। চাঁদনি কথাগুলো বলে আবার সামনের দিকে দৌড়াতে লাগল। প্রাণপণে দৌড়াচ্ছে সে। কোনো রকমে সে বাড়িতে পৌঁছাতে চায়। ওর আম্মুরোর কোলে মাথা রেখে অঝরে কাঁদতে চায়। নিশ্চিন্তে কাদার জন্য একটা নিরাপদ স্থান হল মায়ের কোল। তাই সে ছুটছে সেই নিরাপদ জায়গার সন্ধানে। আয়মন অনেকক্ষণ যাবৎ এদিক সেদিকে তাকিয়ে চাঁদনিকে খুঁজছে, কিন্তু কোথাও চাঁদনির নাগাল পাচ্ছে না। আয়মন বুঝতে পেরেছে চাঁদনির খুব কষ্ট পেয়ে কোথাও একটা ঘাপটি করে মনের দুঃখে কান্না করছে। আয়মন হন্য হয়ে পুরো বাড়ি খুঁজছে। আয়মনের ছুটাছুটি দেখে নূরের এতক্ষণে টনক নড়ল। নূর আশেপাশে তাকিয়ে চাঁদনির উপস্থিতি খোঁজার চেষ্টা করছে, কিন্তু বারবারই সে ব্যর্থ হচ্ছে, কারণ কোথাও চাঁদনি নেই। নূর শুকনো ঢোক গিলে দ্রুত পায়ে হেঁটে আয়মনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আয়মন, চাঁদ কোথায়? আয়মন নূরের দিকে তাকিয়ে চোখ মুখ লাল করে নূরের গালে ঠাস করে এক চড় বসিয়ে দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, এতক্ষণে আমার বোনের কথা মনে পড়েছে তাই না? এর আগে তোর ধ্যান কোথায় ছিল? আসলে আমরাই ভুল করেছি তোর মতো কুলাঙ্গারের হাতে আমার বোনকে তুলে দিয়ে। তোর যোগ্যতা নেই আমার বোনের হাজবেন্ড হওয়ার। কিভাবে পারলি তুই এতগুলো মানুষের সামনে নিজের বউকে কাজিন হিসেবে ইন্ট্রোডিউস করাতে? একবার ও বিবেকের কাছে বাধা পাসনি? নূর অশ্রুসিক্ত চোখ নিয়ে কাপা কাপা কণ্ঠে আয়মনের কাঁধে হাত রেখে বলল, আমি বুঝতে পারিনি আয়মন, চাঁদ আমার কথায় এতটা কষ্ট পাবে। বিশ্বাস কর, আমি চাঁদকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। আয়মন এক ঝটকায় কাঁধ থেকে নূরের হাতটা সরিয়ে বলল, বুঝবি কি করে? তুই তো আমার বোনকে ভালোই বাসিস না। যদি ভালোই বাসতি তাহলে কাজিন কথাটার মর্ম বুঝতি। নূর আর এক সেকেন্ডও দেরি না করে হিমেলদের বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়ে গেল। নূরের চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। আফসোস আর অনুতাপে ওর মাথা হেল হয়ে যাচ্ছে। নূর চাঁদনিদের বাড়ির রাস্তায় মোড় নিচ্ছে আর পুরো রাস্তায় চোখ বুলিয়ে চাঁদনিকে খুঁজছে। ভিতরটা মোবিলের আগুনের মতো জ্বলছে ওর। এক অদৃশ ব্যথা বুকটাকে গ্রাস করে রেখেছে। নূর ড্রাইভ করছে আর রাগে জিদে মৃদু চিৎকার দিয়ে বলছে, চাঁদদামি, তোমাকে হার্ট করার জন্য কিছু বলিনি। এটা একটা ডেয়ার ছিল। আমি আর নানা ভাই ট্রুথ ডেয়ার খেলছিলাম। হুট করেই তুমি সামনে চলে এলে, তাই আমি ডেয়ার ডান করে নিলাম। আমি ভাবতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমারই দোষ ছিল, আমি কেন পড়ে তোমাকে সম্পূর্ণটা ক্লিয়ার করে বললাম না। আমি তোমার সাথে অন্যায় করেছি চাঁদ, প্লিজ আমাকে মাফ করে দাও। ভুল করে ও উল্টো পাল্টা কিছু করো না চাঁদ। আমি তোমাকে সুস্থ স্বাভাবিকভাবে দেখতে চাই। নূর এসব বলছে আর বাইকের স্পিড দ্রুত গতিতে বাড়িয়ে দিয়েছে।
ওইদিকে আয়মন নূরের যাওয়ার পথে কিছুক্ষণ কঠোর দৃষ্টিতে তাকিয়ে থেকে যেই না সামনের দিকে কদম বাড়াল অমনি হিমেলের নানা ভাই আয়মনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি ভুল করেছ আয়মন। নূরের কোনো দোষ ছিল না। আমরা ট্রুথ ডেয়ার খেলছিলাম। হুট করে নূরের বউ সামনে চলে আসে, নূরের ও ডেয়ার টার্ন চলে আসে, তাই সে বউকে কাজিন বলে ডেয়ার ডান করে। পরে কিন্তু নূর আমাদের বলে দিয়েছে মেয়েটা ওর ওয়াইফ হয়। এরই মাঝে যারা হনহন করে এসে আয়মনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কোনো যুক্তিতে নূরের গায়ে হাত তুললি? আমার নূর খুব ব্যথা পেয়েছে নিশ্চয়ই। যারার কথা শুনে আয়মনের মলিন মুখটা আবার রাগী হয়ে উঠল। আয়মন ওর সামনের চুলগুলো টেনে রাগটাকে কিছুটা কন্ট্রোল করে যারার দিকে তাকিয়ে বলল, প্লিজ যারা, এসব নাটক এবার বন্ধ কর। ফ্রেন্ডের মতো থাক। আমার নূর বলে চেঁচাস না প্লিজ। নূর এখন বিবাহিত। ওর ফুলের মতো টুকটুকে একটা বউ আছে। সো ভালো হবে তুই যদি তোর এসব ন্যাকামো বন্ধ করিস। কথাগুলো বলেই আয়মন শো করে হিমেলদের বাড়ি থেকে বের হয়ে বাইক নিয়ে চাঁদনীদের বাড়ির উদ্দেশ্যে রওনা হল। যারা চোয়াল শক্ত করে আয়মনের যাওয়ার পথে তাকিয়ে আছে। প্রায় 15 মিনিট পর চাঁদনী খুঁড়িয়ে হেঁটে বাড়ির মেইন গেইটে ঢুকে গেল। গেইটের ভিতর ঢুকেই চাঁদনী কান্না জড়িত কণ্ঠে জোরে চিৎকার দিয়ে বলল, আম্মুম্মুম্মু আপুপুপুপু একটু বাইরে আয় প্লিজ। সোহানি ড্রয়িং রুমে সোফার উপর বসে ম্যাগাজিন পড়ছিল। সামিয়া আহমেদ পত্রিকা পড়ছিল। চাঁদনীর চিৎকারের আওয়াজ শুনে ওরা দুজনই ধরফরিয়ে বসা থেকে উঠে দৌড়ে বাড়ির গেইটের সামনে চলে এলো। চাঁদনীকে এলোমেলো অবস্থায় দেখে দুজনই মুখে হাত দিয়ে ফেলল। মেরুন কালার ড্রেসটা ভিজে চুপচুপ হয়ে গেছে। স্ট্রেইট করা লং চুলো উস্কো খুস্কো হয়ে গেছে। চোখের কাজল লেপটে ভূতের মতো হয়ে আছে। ঠোঁটের লিপস্টিকগুলো ঠোঁট থেকে সরে পুরো মুখে মাখামাখি হয়ে আছে। চোখগুলো অসম্ভব রকম ফুলে গেছে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। চাঁদনীর এই অবস্থা দেখে সামিয়া আহমেদের চোখে পানি চলে এলো। সামিয়া আহমেদ দৌড়ে গিয়ে চাঁদনীকে জড়িয়ে ধরে ওয়েজিত কণ্ঠে বলল, কি হয়েছে চাঁদ? তোকে এমন দেখাচ্ছে কেন? আর নূর কোথায়? তোর তো নূরের সাথে ফেরার কথা ছিল। রাস্তাঘাটে কোনো বিপদ হয়নি তো মা? চাঁদনী ওর আম্মুকে জড়িয়ে ধরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আর বলছে, আম্মু, নূর ভাইয়া আমাকে একদম ভালোবাসে না। সবার সামনে আমাকে কাজিন বলে ইন্ট্রোডিউস করিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। বুকটায় একটা জঘন্য ব্যথা হচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার। আমি সহ্য করতে পারছি না। নিঃশ্বাস আটকে আসছে আমার। পাগুলো ও খুব জ্বলছে। কেটে গেছে হয়তো। সোহানি দৌড়ে এসে নিচে বসে চাঁদনীর গাউনটা উপরে তুলে দেখল চাঁদনীর পাগুলো রক্তে লাল হয়ে গেছে। কোনো ক্ষত দেখা যাচ্ছে না। লাইটের আলোয় শুধু রক্তগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সোহানি বসা থেকে চাঁদনী চোখের জলগুলো মুছে বলল, রুমে চলাপু, তোকে ফ্রেশ করিয়ে পায়ে মেডিসিন লাগিয়ে দেব। ব্যথা একদম কমে যাবে। চাঁদনী অশ্রুসিক্ত চোখে সোহানির দিকে তাকিয়ে বলল, পায়ের ব্যথা না হয় কমাতে পারবি, মনের ব্যথাটা কমাতে পারবি তো? সোহানি সাথেই মাথাটা নিচু করে ফেলল। চাঁদনী সামিয়া আহমেদকে ঝাঁকিয়ে বলল, আম্মু, মেইন গেটটা অফ করে দাও। একেবারে তালা দিয়ে দাও। কেউ যেন চেষ্টা করলে ও বাড়ির ভিতর ঢুকতে না পারে। যদি ও জানি নূর ভাইয়া আসবে না এরপর ও বললাম। সামিয়া আহমেদ আর সোহানি অবাক দৃষ্টিতে চাঁদনীর দিকে তাকিয়ে আছে। ওরা বেশ বুঝতে পেরেছে নূরের আজকের ব্যবহারে চাঁদনী খুব কষ্ট পেয়েছে। সোহানি আর দেরি না করে ড্রয়িং রুম থেকে মেইন গেইটের চাবিটা এনে মেইন গেইটটা তালা বন্ধ করে দেয়।
চাঁদনি গেইটের দিকে একবার তাকিয়ে কাটা পানিয়ে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। সোহানি ও চাঁদনির পিছু পিছু ছুটে। চাঁদনি সাংঘাতিক কষ্ট পেয়েছে যদি রাগের বশে কিছু করে ফেলে, তাই সোহানি রিস্ক নিতে চাইছে না। চাঁদনি রুমে ঢুকেই রুমের সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফ্লোরে ফেলছে আর চিৎকার করে কান্না করছে। চাঁদনি পুরো ভাইলেন্ট হয়ে আছে। চাঁদনির এই ভয়ঙ্কর রূপ দেখে সোহানি দরজার কাছে দাঁড়িয়ে আছে। রুমের সব জিনিস ছুড়াছুড়ি করে চাঁদনি কিছুটা ক্লান্ত হয়ে ধপ করে খাটের উপর গোল হয়ে বসে মাথাটা হাঁটুর সাথে ঠেকিয়ে অঝরে কাঁদছে। সোহানি দৌড়ে এসে চাঁদনির পাশে বসে চাঁদনির মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, চাঁদ প্লিজ আর কান্না করিস না, ফ্রেশ হয়ে নে, কাটা জায়গায় ঔষধ লাগিয়ে দেই, না হয় পরে আরো বেশি জ্বলন হবে। চাঁদনি হেঁচকি তুলে কেঁদে সোহানিকে ঝাপটে ধরে বলল, আপু বলতে পারিস আমার ভাগ্যটা এত খারাপ কেন? আমি ভালোবাসার বিনিময়ে কখনো ভালোবাসা পাইনি। পেয়েছি একরাশ কষ্ট, যন্ত্রণা আর অবহেলা। এত কিছু উপেক্ষা করে ও আমি নূর ভাইয়াকে ভালোবেসেছি হয়তো নিজের থেকেও বেশি। পৃথিবীতে এও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এও হাজবেন্ড ওয়াইফ আছে, কই তাদের ভাগ্য তো আমার মতো না। ওরা দিব্যি সুখে আছে। ওরা এক বুক ভালোবাসা নিয়ে রোজ বাঁচে। প্রতিদিন নতুন নতুনভাবে ওরা প্রেয়সীদের প্রেমে পড়ে। দিন দিন ওদের ভালোবাসা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। দূর থেকে দেখতে খুব ভালো লাগে আমার ও ইচ্ছে জাগে নূর ভাইয়ার চোখে আমার জন্য একরাশ ভালোবাসা দেখতে। প্রতিদিন নিত্য নতুন সাজে নূর ভাইয়াকে ইমপ্রেস করতে। আচ্ছা, এই ভালোবাসাগুলো আমার কাছে ধরা দেয় না কেন? নূর ভাইয়া কেন আমাকে ভালোবাসতে পারে না? কেন আমাকে ভালোবেসে আমার হাতটা ধরতে পারে না? কেন আমাকে ও কোথাও ঘুরতে নিয়ে যায় না? কেন রোজ হাতে করে আমার জন্য ফুল নিয়ে আসে না? কেন আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয় না? তাহলে কি আমার মধ্যে কোনো কিছুর কমতি আছে? নাকি নূর ভাইয়া আমার চোখে ভালোবাসা খুঁজে পায় না? হয়তো বা আমি দেখতে খারাপ বলে নূর ভাইয়া আমাকে মানতে পারছে না। সোহানি চাঁদনিকে টাইট করে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, কে বলেছে আমার বোন দেখতে খারাপ হুম? আমার বোন লাখের মধ্যে একজন। যেমন চঞ্চল, তেমন সুন্দরী, তেমনই গুণী। নূর সারা জীবন তপস্যা করলে ও আমার বোনের মতো কাউকে পাবে না। আমার বোন অলরাউন্ডার। দেখবি নূর ঠিক তোর মর্ম বুঝবে। সারাক্ষণ তোর শাড়ির আঁচল ধরে থাকবে। সারাক্ষণ বউ বউ বলে পিছে ঘুরবে। তোকে রোজ ঘুরতে নিয়ে যাবে। তোর জন্য অনেক সুন্দর সুন্দর ফুল নিয়ে আসবে। প্রতিদিন নতুন নতুনভাবে তোর প্রেমে পড়বে। তোকে ভালোবেসে জড়িয়ে ধরবে। আরও কত কি। আমি জানি তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছিস। নূর ভাইয়া কখনো আমাকে ভালোবাসবে না। আমার মর্ম নূর ভাইয়া কখনো বুঝবে না। আমার চোখে নূর ভাইয়া কখনো প্রেম খুঁজে পাবে না। আমার অদৃশ যন্ত্রণা নূর ভাইয়া কখনো বুঝতে পারবে না। আমার ভালোবাসা সবসময় আড়ালে আবডালেই থেকে যাবে। নূর ভাইয়াকে ঘিরে আমার দেখা ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো কখনো পূরণ হবে না। আমি নূর ভাইয়ার জীবনে সবসময় পরগাছা হয়েই থেকে যাব। নূর শুধুমাই আমার জীবনে একটা মরীচিকার নাম। তাই আমি সবকিছু ভেবে চিনতে একটা ডিসিশন নিয়েছি। সোহানি কাপা কাপা কণ্ঠে বলল, কি ডিসিশন? নূর ভাইয়ার থেকে যথেষ্ট দূরে থাকার চেষ্টা করব। আর ভালোবাসব না আমি নূর ভাইয়াকে। নূর ভাইয়াকে দেখলেই 100 হাত দূরে থাকব। নিজেকে কিছুটা শক্ত করে কিছুদিন পর ডিভোর্স নিয়ে নিব। জাস্ট শাট আপ চাঁদ। দূরে থাকা অবধি ঠিক ছিল। ডিভোর্স নিবি এটা সম্পূর্ণ অযৌক্তিক।
চাঁদনি হুট করে রেগে গিয়ে সোহানীর থেকে নিজেকে ছাড়িয়ে খাট থেকে নেমে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি ওই নূরের বাচ্চার থেকে ডিভোর্স নিয়েই ছাড়ব। তখন ওই নূর হাড়ে হাড়ে বুঝবে চাঁদ কি জিনিস। কিছুতেই পাওয়া দিব না আমি নূরকে। অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করব। সোহানী হু হা করে হেসে বলল, তুই এসব পারবি না চাঁদ, খামোকা নিজের রাগ বাড়াচ্ছিস। চাঁদনি কিছুটা সিরিয়াস হয়ে বলল, আসলে আমার কষ্টটা তোরা কেউই ইমেজিন করতে পারছিস না। পারলে হয়তো এভাবে হাসতিস না। যাই হোক, আমি সত্যি সত্যি নূর ভাইয়ার থেকে দূরে থাকব। দরকার হলে ডিভোর্স নিব। এটাই আমার শেষ কথা। তোরা প্লিজ এর মাঝে কিছু বলতে আসিস না। আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। সোহানী একটা শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলল, চাঁদকে দেখে যথেষ্ট সিরিয়াস মনে হচ্ছে। খুব রেগে গেছে পুচকিটা। পাগল চেতলে যা হয় আর কি। নূর রে নূর, কি দরকার ছিল নিজের হাতে করে এত বড় শনিটা ডেকে আনার? এবার বুঝবি ঠেলা। আমি জানি চাঁদ যা যা বলছে ঠিক তাই তাই করবে। সোহানী গলাটা ঝাঁকিয়ে চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, এত রাগ দেখিয়ে লাভ নেই। নূরের দেওয়া ড্রেসটাই তুই পরে আছিস, সাথে অর্নামেন্টস আর আলতাও। চাঁদনি মুহূর্তেই সোহানীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে সোহানীকে ঠেলতে ঠেলতে রুম থেকে বের করে রুমের দরজা লাগিয়ে দেয়। কাবার্ড থেকে নীল রঙের টপস আর প্লাজো বের করে চাঁদনি সোজা ওয়াশরুমে ঢুকে ড্রেস চেঞ্জও করে নূরের দেওয়া ড্রেসটা হাতে নিয়ে রুমে ঢুকে পড়ে। রাগে ফুঁসতে ফুঁসতে চাঁদনি কাটা পানিয়ে রুম থেকে বের হয়ে সোজা বাড়ির গার্ডেনে চলে যায়। সামিয়া আহমেদ আর সোহানী ড্রয়িং রুমে বসে নূরকে নিয়ে চর্চা করছিল। সামিয়া আহমেদ তো সেই কখন থেকে চিন্তায় ডুবে আছে। নূরের প্রতি প্রচণ্ড রেগে আছে উনি। এরপর আবার চাঁদনির এক্সট্রা রাগ। সব মিলিয়ে উনি বেশ চিন্তিত। চাঁদনির দৌড়াদৌড়ি দেখে ওরা দুজনই চাঁদনির পিছু পিছু বাড়ির গার্ডেনে ছুটল। মেইন গেইটের সামনে দাঁড়িয়ে চাঁদনি চোখ মুখ লাল করে লাইটার দিয়ে ড্রেসটাতে আগুন ধরিয়ে দিল। সামিয়া আহমেদ আর সোহানী চোখ দুটো বড় বড় করে মুখে হাত দিয়ে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনির চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। হয়তো এতটা ভয়ঙ্কর হতে তার নিজেরও কষ্ট হচ্ছে। এর মাঝেই নূর বাইক নিয়ে চাঁদনিদের মেইন গেইটের সামনে দাঁড়িয়ে পড়ল। বাইক থেকে নেমেই নূর গেইটের ভিতরে নজর দিয়ে দেখল চাঁদনি আগুনের সামনে দাঁড়িয়ে আছে। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। চাঁদনির অবস্থা দেখে নূর জোরে জোরে গেইট ধাকাচ্ছে আর চাঁদনিকে ডেকে বলছে, চাঁদদোদ প্লিজ আগুনের সামনে থেকে সরে দাঁড়াও। তোমার গায়ে আগুনের তাপ লাগবে। প্লিজ সরে যাও। নূরের কণ্ঠ শুনে চাঁদনির বুকটা ধক করে উঠল। সে বিশ্বাস করতে পারছে না নূর সত্যি সত্যি এসেছে। তাই সে গেইটের বাইরে নজর দিয়ে পরখ করে নিল নূর আদৌ এসেছে নাকি সম্পূর্ণটা ওর মনের ভুল। নূরকে দেখা মাই চাঁদনির রাগটা যেন আরও তিনগুণ বেড়ে গেল। চাঁদনি রাগী ফুঁসতে ফুঁসতে গেইটের সামনে তেড়ে গিয়ে নূরকে উদ্দেশ্য করে কান্নাজড়িত কণ্ঠে জোরে চিৎকার করে বলল, কেন এসেছ তুমি? কি চাই তোমার? কাজিন বাড়িতে ঠিকঠাকভাবে পৌঁছেছে তা দেখার জন্য এসেছ? নূর টাসকি লেগে দাঁড়িয়ে আছে। চাঁদনির এমন তেজি ভাব নূর জীবনে প্রথম দেখল। সে শুকনো ঢোক গিলে কাট কাট গলায় বলল, আম সরি চাঁদ, আসলে ওই সময়। নূর আর কিছু বলতে পারল না। এর আগেই চাঁদনি জোরে চিৎকার দিয়ে বলল, আপনার সরি আপনার পকেটে রাখুন। ওই সময় কি হয়েছে না হয়েছে এই ব্যাপারে আমি কিছু জানতে চাই না। জানার কোনো ইন্টারেস্টও নেই। আপনি শুধুই আমার কাজিন, এর বাইরে আর কিছু না। এবার থেকে আমি আপনার ধারে কাছে ও ঘেসব না। দয়া করে আপনি ও আমার ধারে কাছে আসবেন না। আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই।
যা আছে তা শুধু ঘৃণা। আপনার দেওয়া ড্রেসও আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আপনার কোনো স্মৃতি আমি রাখতে চাই না। বয়সে আপনি আমার বড়, তাই এবার থেকে তুমি না আপনি করে বলল। এতদিন আপনাকে অনেক ডিস্টার্ব করেছি, আপনার মনকে বিরক্ত করেছি। পারলে আমাকে মাফ করে দিবেন। আপনি চাইলে ওই যারার সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে করে নিতে পারেন। আমার কোনো আপত্তি নেই। শুধু বিয়ের আগে আমাকে একটা ছোট্ট মেসেজ দিবেন, আমি সাথে সাথেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে নূরের মাথাটা কেমন ঘুরে এলো। মনের মাঝে তুমুল ঝড় শুরু হলো। ভিতরটা কেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নূরের এই মুহূর্তে মনে হচ্ছে চাঁদনির গালে দুটো ঠাটিয়ে চড় দিয়ে আবার আদর করে দিতে। নূর চোখ মুখ লাল করে মৃদু চিৎকার দিয়ে বলল, জাস্ট শাট আপ চাঁদ। অনেক হয়েছে, অনেক রাগ দেখিয়েছ। এবার তাড়াতাড়ি গেটটা খোলো, অনেক কথা বলার আছে তোমাকে। চাঁদনি চোয়াল শক্ত করে গেটটা হালকা ঝাঁকিয়ে বলল, শুনুন নূর, আমি একদম রাগ করে এসব বলছি না। যা সত্যি তাই বলছি। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। আমি আপনার সাথে থাকতে চাই না। আমাদের বাড়ির গেট আপনার জন্য সবসময় বন্ধ থাকবে, আর কোনো দিনও খোলা পাবেন না। আর আপনার খালামণির যদি আপনাকে দেখতে মন চায় তাহলে আপনাদের বাড়িতে গিয়ে দেখে আসবে। এই বাড়িতে আপনার প্রবেশ নিষিদ্ধ। সামিয়া আহমেদ শুকনো ঢোক গিলে নূরের দিকে তাকিয়ে আছে। সোহানীর তো জীবন যায় যায় অবস্থা। চাঁদনির ভয়ঙ্কর রূপ দেখে সবাই তাজ্জব হয়ে গেছে। নূর রাগে শার্টের হাতাগুলো ফোল্ড করছে আর চাঁদনির দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলছে, চাঁদ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ডিভোর্সের কথাটা যদি আর একবার ওর মুখ দিয়ে উচ্চারণ করো, আমি তোমাকে গলা টিপে মেরে ফেলব। হাসালেন নূর। ভাইয়া, আপনি আমাকে কাছে পেলে তো গলা টিপে মারবেন। আমি আর কখনো আপনার মুখোমুখি হব না। অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করব। আপনি এখন যেতে পারেন নূর ভাইয়া। আমাদের ডিস্টার্ব হচ্ছে। এখন আমাদের ডিনার টাইম। আপনার জন্য আমাদের অসুবিধে হচ্ছে। কথাগুলো বলেই চাঁদনি চোখের পানি মুছতে মুছতে বাড়ির ভিতর ঢুকে গেল। সামিয়া আহমেদ আর সোহানী দৌড়ে এসে গেট ধরে দাঁড়াল। নূর নাক মুখ কুঁচকে সামিয়া আহমেদকে উদ্দেশ্য করে বলল, এসব কি হচ্ছে খালামণি? চাঁদ এসব কি বলছে? আমার একদম ভালো লাগছে না, অশান্তি লাগছে। প্লিজ তোমরা গেটটা খুলে দাও। চাঁদ আমাকে ভুল বুঝছে। চাঁদের ভুলটা ভাঙ্গাতে হবে। সোহানী মুখটা বাঁকা করে নূরের হাতে চিমটি কেটে বলল, ঠিকই আছে পাগল চেতালি ক্যা। আমরা কিছু করতে পারবো না বাপু। না হয় বাড়িতে সিডর, ঘূর্ণিঝড়, আইলা, সুনামি সব বয়ে যাবে। তোমার বউয়ের যা তেজ, পুরো বাড়ি ধ্বংস করে ফেলবে। নূর মুখটা কাচুমাচু করে সোহানীর দিকে তাকিয়ে আছে। সামিয়া আহমেদ নূরের হাত ধরে অসহায় ভঙ্গিতে বলল, আমাকে মাফ করে দে নূর। আমি কিছু করতে পারবো না। চাঁদ সহজে রাগে না, রাগলে আবার সহজে গলে না। এই মুহূর্তে আমার মেয়ে প্রচণ্ড রেগে আছে। তুই এখন হাজার চেষ্টা করলে ওর রাগ ভাঙ্গাতে পারবি না। তাই বলছি, তুই এখন বাড়ি চলে যা। দেখি কাল সকালে রাগ কমে কিনা। এর মাঝেই চাঁদনি সদর দরজা থেকে জোরে চেঁচিয়ে বলল, তোমাদের ফিসফিসানি শেষ হলে তাড়াতাড়ি ভিতরে এসো। আমার খিদে পেয়েছে। আর 1 মিনিটও যদি দেরি করো তাহলে আমি না খেয়েই ঘুমিয়ে পড়ব। তখন কিন্তু হাজার চেঁচালে আমি উঠব না। চাঁদনির কথা শুনে নূর সামিয়া আহমেদের হাত ধরে এক নিঃশ্বাসে বলে উঠল, তাড়াতাড়ি যাও খালামণি।
চাঁদকে খেতে দাও, আমি কাল সকালে আসব। সামিয়া আহমেদ মুচকি হেসে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল। সাথে সোহানীও ছুটল। এর মাঝেই আয়মন বাইক নিয়ে হাজির হয়ে গেল। নূরকে গেইটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মন কিছুটা অবাক হয়ে নূরের কাঁধে হাত রেখে বলল, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চল। নূর চোয়াল শক্ত করে আয়মনের দিকে তাকিয়ে বলল, শালা ভিতরে ঢুকতে দিল তো ঢুকব। তোর বোন অন্বেষণ করছে, কিছুতেই আমাকে বাড়ির ভিতর ঢুকতে দিবে না। কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিয়ে নাকি নতুন কাউকে বিয়ে করবে। খামোখা রাগ করে যা নয় তা বলে যাচ্ছে। আমি ও কিন্তু কম যাই না, দেয়াল টপকে বাড়ির ভিতর ঢুকে জোর করে চাঁদের রাগ ভাঙ্গিয়ে ছাড়ব। আয়মন কিছুটা সিরিয়াস হয়ে বলল, ভালোবাসা দিয়ে রাগ ভাঙ্গাতে হবে? জোর করে তো কেবল ধর্ষণ করা যায়, তাই না? নূর কিছুটা সিরিয়াস হয়ে বলল, ভালোবাসতে চাই আমি চাঁদকে, এতটাই ভালোবাসতে চাই যতটা ভালোবাসা আমাদের থেকে কোটি কোটি ফুট উপরে থাকা বিশাল আকাশ নিচু স্তরের সমুদ্রকে বাসে। সমুদ্র আর আকাশের মাঝে এতটা দূরত্ব থাকা সত্ত্বেও আকাশ যেমন খুব স্বচ্ছভাবে সমুদ্রের পানিতে নিজের প্রতিরূপ দেখে, তেমনি আমি ও দূরে হোক বা কাছে উভয়ভাবে চাঁদের মাঝে আমার স্বচ্ছ প্রতিরূপ দেখতে চাই। আমি পারছি একটু একটু করে চাঁদকে ভালোবাসতে, হয়তো আস্তে আস্তে করে অনেকটাই ভালোবাসতে পারব। দিন দিন আমার ভালোবাসাও বাড়বে। ভালোবাসায় এত তাড়াহুড়ো মানায় না, কচ্ছপের মতো ধীর গতিতে ভালোবাসা আদায় করতে হয়। আমি চাঁদের ভালো লাগা, খারাপ লাগা প্রতিটা জিনিস খুব ভালো করে জেনে চাঁদকে পুরোপুরিভাবে নিজের করতে চাই। আমি চাঁদকে ভেঙ্গে চুড়ে খুচরোভাবে বিশ্লেষণ করতে চাই, কোথাও যেন কেন ফাঁক ফোকর না থাকে। নূর যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে, নিজের মতো করে ভালোবাসে, নিজের সবটা দিয়ে ভালোবাসে। আই থিংক চাঁদ আমাকে একটু একটু করে বুঝতে পারবে। জানিস নূর, আমি ঠিক এই কথাগুলোই তোর থেকে আশা করছিলাম। আমি জানতাম একদিন না একদিন তোর মুখ থেকে এই কথাগুলো বের হবেই। আমার বোনের ভালোবাসা এতটাও ঠুনকো না। চাঁদের অঢেল ভালোবাসার জোরে তোকে ওর কাছে ফিরতেই হবে। সাংঘাতিক ভয় পেয়েছি আজ। চাঁদের রাগী ফেসটা এখনো আমার চোখে ভাসছে। লাইফে ফার্স্ট টাইম চাঁদের রাগ দেখলাম। কি ভয়ঙ্কর চাহনি! বাপরে বাপ, চাঁদ সহজে রাগে না, আর রাগলে তো বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। কেউ তখন থামাতে পারে না, থামাতে গেলেই আরও বেশি ভাইলেন্ট হয়ে যায়। নূর হু হা করে হেসে আয়মনের কাঁধ ধরে ওদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। আয়মন কিছুটা অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, বাইক ছাড়াই চলে যাব? কাল সকালে মর্নিং ওয়াক করতে করতে চলে আসব। যাওয়ার সময় বাইক নিয়ে যাব। এত সকাল তুই ঘুম থেকে উঠতে পারবি? হোয়াই নট? জীবনেও পারবি না এত সকাল ঘুম থেকে উঠতে। তুই তো আছিস, ডেকে দিবি। কেন রে, তোরা প্রেম করবি, মাঝখান থেকে আমাকে কেন শাস্তি পেতে হবে? তুই ও লাবিবার সাথে প্রেম কর বারণ করেছে কে? অন্য কথা বল, লাবিবাকে পছন্দ না হওয়ার একটা কারণ বল। প্লিজ নূর, বাদ দে, এসব নিয়ে ডিসকাস না করি। ওকে বাদ দিলাম, বাট কেন জানি না মনে হচ্ছে লাবিবা তোর গলায় ঝুলবেই ঝুলবে। ধ্যাত, বাদর গিয়ে গাছে ঝুলবে, আমার গলায় ঝুলবে কেন? বাদর যখন মানুষ হয় তখন এই অবস্থাই হয়, মানুষের কাঁধে ঝুলে। এজ লাইক চাঁদ। কথাটা বলেই নূরর হুহা করে হাসতে হাসতে আয়মনের কাঁধ ছেড়ে দিল এক ভৌ দৌড়। আয়মন চোয়াল শক্ত করে নূরের পিছনে ধাওয়া করছে আর বলছে, দাঁড়া নূরের বাচ্চা, আমার বোনকে বাদর বলার শখ তোকে মিটিয়ে দিব।
এভাবেই দুজন দৌড়াতে দৌড়াতে নিজেদের বাড়ি পৌঁছে যায়। প্রথমে আয়মন ওর বাড়িতে পৌঁছে এর কিছুক্ষণ পরেই নূর ওর বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছেই নূর প্রথমে ডিনার সেরে নেয়। ড্রয়িং রুমে ঢোকার সাথে সাথেই সাবরিনা আবরার নূরকে টেনে ডিনার টেবিলে বসিয়ে দেয়। তাই তাকে বাধ্য হয়ে ডিনার করতে হয়। ডিনার সেরে নূর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে বালিশের তলায় হাত বুলিয়ে এসে ফোন খুঁজছে। ফোনটা পাওয়া মাই নূর চোখের সামনে ফোনটা ধরে ফেসবুকে লগ ইন করল। মেসেঞ্জারে ঢোকার সাথে সাথেই সে চাঁদনিকে অনলাইনে অ্যাক্টিভ দেখল। চাঁদনির প্রোফাইলে একটা বাবুর ছবি দেওয়া। চাঁদনি ফেসবুকে ছবি আপলোড করে না। চাঁদনির এই জিনিসটা নূরের বেশ ভালো লাগে। নূর মৃদু হেসে চাঁদনিকে মেসেজ দিয়ে বলল, চাঁদদোদ। চাঁদনি ডিনার সেরে রুমের দরজা আটকে ফেসবুকে লগ ইন দিয়ে নূরের প্রত্যেকটা ছবি জুম করে দেখছিল আর টপ টপ করে চোখের পানি ফেলছিল। চাঁদনি আজ সোহানীকে ও রুমে জায়গা দেয়নি। আজ সে একা একাই থাকবে। নূরের মেসেজ পাওয়া মায় চাঁদনি চোখের জল মুছে প্রবল আগ্রহ নিয়ে তাড়াতাড়ি মেসেজটা সিন করল। চাঁদনি মৃদু হেসে কিছু একটা লিখতে গিয়ে ও থেমে গেল। মুখটা আবার কালো করে ফেলল। চাঁদনির কোনো রেসপন্স না পেয়ে নূর আরেকটা মেসেজ করে বলল, কি হইছে? রিপ্লাই দিচ্ছ না কেন? চাঁদনি আবার মেসেজটা সিন করে রেখে দিল। ওর একদম ইচ্ছে করছে না এখন নূরের সাথে কথা বলতে। একটু একা থাকতে ইচ্ছে করছে। কোথাও একটা হারিয়ে যেতে ইচ্ছে করছে। ফোনটা পাশে রেখে চাঁদনি বিছানায় গা এলিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। চোখ দুটো খুব ক্লান্ত। ঘুমালে ক্লান্তি কাটবে। চাঁদনির কোনো রেসপন্স না পেয়ে নূরের রাগ যেন তিনগুণ বেড়ে গেল। নূর শোয়া থেকে উঠে ফোন হাতে নিয়ে পায়চারি করছে আর মিনমিনিয়ে বলছে, নিশ্চয়ই আমার সাথে রাগ করে অন্য কারো সাথে ইটিস পিটিস করছে। সবটাই করছে আমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য, আমাকে জেলাস ফিল করানোর জন্য। আমি ও কম যাই না। আইডিটা ঠিক হ্যাক করে নিব। সব আপডেট আমার কাছে চলে আসবে। পর পুরুষের সাথে ইটিস পিটিস তোমার বের করব। তুমি শুধু আমার সাথে কথা বলবে, আর কারো সাথে না। ঈশ্বর ইচ্ছে তো করছে এখনই ওর রুমে গিয়ে হানা দিতে। গলাটা চেপে ধরে বলতে, এই তোমার এত রাগ কেন? রাগটা একটু কমাতে পারো না? অন্তত একটা বার আমাকে সুযোগ দিয়ে তো দেখো। হুট করে নূর ওর মুড চেঞ্জও করে মৃদু হেসে বলল, যাই বলি না কেন চাঁদের রাগী ফেসটার উপর আমি দারুণভাবে ক্রাশ খেয়েছি। আরও একবার ইচ্ছে করছে চাঁদের রাগী ফেসটা দেখতে। রাগে কেমন লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল। সাংঘাতিক লেভেলের ক্রাশ খেয়েছি আমি। অন্যরা ক্রাশ খায় প্রেয়সীদের হাসি দেখে, চোখ দেখে, ঠোঁট দেখে, মুখ দেখে। বাট এই প্রথম আমি ক্রাশ খেলাম আমার প্রেয়সীর রাগী ফেস দেখে। জাতি কি আমাকে মেনে নিবে? আমার ভালোবাসা অন্যদের থেকে আলাদা, তাই আমার ক্রাশ খাওয়ার ধরনও আলাদা। হয়তো আমি এতদিন এই রাগী রূপটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। আজ উপরওয়ালা আমাকে দেখিয়েও দিল। এখন তো মনে হচ্ছে চাঁদকে ছাড়া এক মুহূর্ত থাকাই দায় হয়ে পড়বে। চাঁদকে একটাবার দেখতে ইচ্ছে করছে। প্রবলভাবে আমি এখন চাঁদকে চাইছি। কথাগুলো বলে নূর ইনবক্সে ঢুকে দেখল চাঁদনি এখনও অ্যাক্টিভ। রাত 12টা বাজে। চাঁদনি এখনও অনলাইনে অ্যাক্টিভ। নূর চোখ লাল করে সমানে চাঁদনির ইনবক্সে কল করে যাচ্ছে। বাট চাঁদনির কোনো হুঁশ নেই। নূর খাটে বসে টানা 20টা কল করল চাঁদনির ইনবক্সে। এক পর্যায়ে নূর বিরক্ত হয়ে সোহানীর নম্বরে কল দিল। প্রথম কল বাজার সাথে সাথেই সোহানী কলটা রিসিভ করে ঢুলুঢুলু কণ্ঠে বলল, এখন ঘুমাচ্ছি নীর।
কাল সকালে অফিসে যাওয়ার আগে কল করো। সোহানি ভেবেছে নীর কল করেছে। ঘুমে কাত হয়ে আছে সে, তাই ফোনের স্ক্রিনে ভালো করে তাকায়নি। নূর বাঁকা হেসে বলল, আমি তোমার দেবর বলছি, বর না। সোহানি এবার ধরফরিয়ে শোয়া থেকে উঠে কাট কাট গলায় বলল, নুনু নূর, হুহু হুহুম, তুই এত রাতে কল করেছিস কেন? বউয়ের খবর নিতে। তোর বউ আমাকে রুমে জায়গা দেয়নি, আমি ওর পাশের রুমে ঘুমিয়েছি। একটু কষ্ট করে চাঁদের রুমে গিয়ে দেখো না চাঁদ কি করছে। দরজায় হয়তো খিল লাগিয়ে দিয়েছে। দেখব কি করে? তোমার বোন যা ভীতু। আমি জানি সে দরজায় খিল লাগায়নি। দাঁড়া দেখছি। সোহানি বিছানা থেকে নেমে সোজা চাঁদনির রুমের দরজার সামনে দাঁড়াল। দরজাটা জোরে ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে গেল। সোহানি ধরফরিয়ে রুমে ঢুকে দেখল চাঁদনি ছোট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। সোহানি মৃদু হেসে ফোনটা কানে দিয়ে বলল, ঘুমাচ্ছে তোর বউ, একটা ছবি তোলে দাও। রাখো বেটা, কাল এসে দেখে যাস। ঘুমাবো এখন, প্লিজ আপু একটা ছবি তুলে দাও, জাস্ট একটা। তোগর জ্বালায় অহন দেখতাছি ঘুম, নিদ্রা ও আকাশও উড়াল দিব। কতক্ষণ করে বউয়ে, কতক্ষণ করে জামাইয়ে। মাগো মা আর জীবন তেনা তেনা ওই গেল। নূর হু হা করে হেসে বলল, আপু তুমি পারো ও বটে। এসব ভাষা তুমি কোত্থেকে শিখো? কাবিলার নাটক চাই চাই শিখিয়ের। তুই এত তান বুঝদিনো। চুপ করি বই থাক, আই ছবি সেন্ড করিয়ের। কথাগুলো বলেই সোহানি রুমের লাইট অন করে চাঁদনির একটা ছবি তুলে নূরের ইনবক্সে সেন্ড করে দিল। ওইদিকে নূর সোহানির কথা শুনে হাসতে হাসতে কাত। চাঁদনির ছবি তুলে সোহানি লাইট অফ করে চাঁদনির পাশেই শুয়ে পড়ল। চাঁদনির মাথায় হাত বুলাতে বুলাতে সোহানি ও ঘুমিয়ে পড়ল। নূর বিছানায় লম্বা হয়ে শুয়ে চাঁদনির ছবিটা জুম করে দেখছে। ঠোঁটে তার মুগ্ধতার হাসি। চাঁদনির শুভ্র মুখটার দিকে তাকিয়ে নূর বিড়বিড় করে বলছে, ঘুমন্ত অবস্থায় আমার বউটাকে দেখতে এও কিউট লাগে আমার সত্যি জানা ছিল না। ইচ্ছে করছে গাল দুটো টেনে দিতে। আচ্ছা কেউ যদি ওকে ঘুমন্ত অবস্থায় দেখে তাহলে কি বুঝতে পারবে সে কতটা রাগী? নূর কিছুটা থেমে ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে আবার বলল, চাঁদ আমার কাছে তুমি শুধু মুগ্ধতা, এর বাইরে আর কিছুই না। চাঁদনির ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে নূরের চোখ লেগে আসে। ফোনটা বুকের মাঝে রেখেই নূর ঘুমের দেশে পা বাড়ায়। অন্যদিকে মিহা আর মাহিন প্রায় ঘণ্টাখানিক আগে বাড়ি ফিরেছে। দুজনই ক্যান্ডেল নাইট ডিনার করে এসেছে। এখন যে যার ফ্ল্যাটে। ফোনে কথা বলতে বলতে দুজনেই ঘুমের দেশে হারিয়ে গেল। রাত যত গভীর হচ্ছে সবার ঘুম তত গাঢ় হচ্ছে। পরের দিন সকাল ৮টা। আয়মন প্রায় ২০ থেকে ৩০টা কল করেছে নূরের নম্বরে, বাট কোনো রেসপন্স নেই। আয়মন কিছুটা বাধ্য হয়ে মর্নিং ওয়াক করতে করতে নূরের বাড়ি চলে এলো। নীর বাড়ির গার্ডেনে এক্সারসাইজ করছিল। আয়মনকে দেখা মাই নীর এক গাল হেসে আয়মনকে ডেকে বলল, কি জনাব, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? কলেজে কোনো প্রোগ্রাম আছে নাকি? না ভাইয়া, আজ কোনো প্রোগ্রাম নেই, তবে কাল আছে বসন্ত উৎসব। আজ নূর বলল মর্নিং ওয়াক করবে, তাই চলে এলাম। নীর হু হা করে হেসে বলল, সকাল ৮টা বেজে গেল, তোরা এখন মর্নিং ওয়াক করবি? আর বলো না, আমি সেই সকাল ৬টা থেকে নূরের নাম্বারে কল করে যাচ্ছি, বাট নো রেসপন্স, তাই বাধ্য হয়ে চলে এলাম। দেখ গিয়ে ঘুমাচ্ছে হয়তো। বেসিন থেকে পানি নিয়ে পুরো এক জগ পানি গায়ে ঢেলে দিবি, দেখবি কেমন ধরফরিয়ে ঘুম থেকে উঠে গেছে।
আয়মন হু হা করে হেসে বাড়ির ভিতর ঢুকে সিঁড়ি বেয়ে সোজা নূরের রুমে চলে গেল। নীর যা বলেছে একদম ঠিক বলেছে। নূর সত্যি সত্যি ঘুমাচ্ছে। আয়মন রাগে লাল হয়ে নূরের মেইন পয়েন্টে আস্তে করে একটা থাপ্পড় দিল। সাথে সাথেই নূর মেইন পয়েন্টে হাত দিয়ে ধরফরিয়ে ঘুম থেকে উঠে গেল। আয়মনকে দেখা মাই নূর বেশ বুঝতে পেরেছে এই নির্মম কাজটা আয়মনই করেছে। নূর চোখ রাঙিয়ে আয়মনকে উদ্দেশ্য করে বলল, শালা তোর এও বড় সাহস, তুই আমার সম্পদে হাত দিস। তোমার সম্পদকে আস্ত রাখছি যে এটাই তো বেশি। কয়টা বাজে সেই খেয়াল আছে তোমার? বাইক এখনো চাঁদের বাড়ির সামনে। হয়তো এতক্ষণে লুটও হয়ে গেছে। নূরের এতক্ষণে টনক নরল। ঘড়ির দিকে তাকিয়ে নূর মাথায় হাত দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে নূর আয়মনের হাত ধরে হম্বিতম্বি হয়ে রুম থেকে বের হয়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। গার্ডেনে বসে সাবরিনা আবরার, হাবিব আবরার আর নীর কফি খাচ্ছিল। নূর আর আজমনের ছোটাছুটি দেখে ওরা বেশ অবাক হয়ে গেল। সাবরিনা আবরার পিছন থেকে নূরকে ডেকে বলল, কোথায় যাচ্ছিস নূর? ব্রেকফাস্ট তো করে যা। নূর চেঁচিয়ে বলল, মেঝো খালামনির বাড়ি যাচ্ছি, উইখানে ব্রেকফাস্ট করে নিব। নূর আর আয়মন জান দিয়ে দৌড়াচ্ছে। বাইকের চিন্তায় দুজনই অস্থির। নূরের মাথায় শুধু বাইকের চিন্তা না, চাঁদনির চিন্তাও ঘুরছে। সব মিলিয়ে নূর বেশ চাপে আছে। প্রায় আধ ঘন্টা পর ওরা দৌড়াতে দৌড়াতে চাঁদনিদের বাড়ির সামনে হাজির হয়ে গেল। গেইটের সামনে তাকাতেই আয়মনের মুখে হাসি ফুটে উঠল। নূর মুখটা বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে আছে। কারণ আয়মনের বাইকের পাশে নূরের বাইকের ছায়াও দেখা যাচ্ছে না। আয়মন দৌড়ে গিয়ে ওর বাইকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর খুশিতে দাঁত বের করে হাসছে। নূর বেকুবের মতো দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওর মতো কাঙ্গাল ব্যক্তি পৃথিবীতে আর দুটো নেই। চাঁদনি ওর রুমের ব্যালকনি থেকে দাঁড়িয়ে নূরের অবলা মার্কা ফেসটা দেখছে আর হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে। চাঁদনি খিলখিল করে হাসছে আর আধ ঘন্টা আগের ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছে। প্রায় আধ ঘন্টা আগে। চাঁদনি ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে সোজা বারান্দায় গিয়ে দাঁড়াল। হুট করেই ওর চোখ যায় বাড়ির মেইন গেইটের বাইরে। গ্রিলের ফাঁক দিয়ে দুটো বাইক স্পষ্ট দেখা যাচ্ছিল। চাঁদনি বেশ বুঝতে পেরেছে বাইক দুটো আয়মন আর নূরের। তাই সে মাথায় শয়তানি বুদ্ধি এঁটে দৌড়ে বাড়ির বাইরে গিয়ে মেইন গেইটের তালা খুলে নূরের বাইকটা টানতে টানতে বাড়ির পিছনের গেইটের একটা চিপায় লুকিয়ে রাখে। নূরকে হেনস্থা করার জন্য এটা ওর মুখ্যম চাল। নূর ওর বাইকটাকে প্রচণ্ড রকম ভালোবাসে। বাইক হারানোর কষ্টে সে হ্যাং হয়ে যাবে এই সম্পর্কে চাঁদনি 100% সিউর ছিল। বর্তমানে চাঁদনি চোখ খুলে আবার নূরের দিকে তাকিয়ে হি হি করে হেসে যাচ্ছে। নূরের এমন মূর্তি ভাব দেখে আয়মন নূরকে ঝাঁকিয়ে বলল, নিজের দোষেই বাইকটা হারালি। কি দরকার ছিল রাত বিরাতে এভাবে বাইকটা ছেড়ে যাওয়ার? আবার ঢং করে বললি সকালে মর্নিং ওয়াক করতে করতে চলে আসব। এবার বুঝো ঠেলা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ছিনতাইকারীরা কি সুন্দর আমার বাইকটা রেখে চলে গেল। অসহায়দের পাশে আল্লাহই থাকে বুঝলি। নূর আয়মনের দিকে তেজি দৃষ্টিতে তাকিয়ে শো শো করে চাঁদনিদের বাড়ি ঢুকে গেল। নূরের দৌড় ঝাঁপ দেখে চাঁদনি ব্যালকনি থেকে লেজ গুটিয়ে পালাল। চাঁদনি ভয় কাঁপতে কাঁপতে রুমের দরজায় খিল লাগিয়ে সোজা কম্বলে নিচে ঢুকে পড়ল। চাঁদনি কম্বলের নিচে ঢুকে ভয় কাঁপছে আর বিড়বিড় করে বলছে, নূর ভাইয়া কি বুঝে গেল এটা আমার কারসাজি? হয়তো বুঝে গেছে, এজন্যই তো এত ফায়ার হয়ে বাড়ির ভিতর ঢুকেছে। তাতে আমার কি? আমি তো কিছু করিনি।
উনার বাইক ধরার রুচিও নেই আমার। আমি তো উনাকে ঘৃণা করি। তাছাড়া আমি তো এখনো ঘুম থেকে উঠিনি। আমি তো এখনো ঘুমাচ্ছি। আমাকে ধরতে আসলেই মুখের উপর দরজা অফ করে বলবো গেট লস্ট। চলবে।